যাই হোক, আমরা আবার বিলম্বের জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও ভাবছিলাম আর একটু আগে শুরু করা যায় কিনা। আমাদের ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠানমালা ভাষায় ভালোবাসায় এই বছরের এই ফেব্রুয়ারিতে আমরা যুক্তর পক্ষ থেকে মাস জুড়ে নানান কর্মসূচি গ্রহণ করেছি। সেটা 1 ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে। এর মধ্যে বেশ কিছু অনুষ্ঠান আমরা করেছি। আর আজকে আমরা বিশেষভাবেই একজনের কাছ থেকে আমরা শুনবো, তিনি ডক্টর ফারজানা সিদ্দিকা। আমি প্রথমে ডক্টর ফারজানা সিদ্দিকাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এখানে আপনি চলে আসুন যদি। আমাদের খুবই অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক অনুষ্ঠান বলা যেতে পারে এটা। আর আমরা একই সঙ্গে এটা লাইভ করে দিই, যাতে করে অনেকে আগ্রহী থাকেন যারা আসতে পারেন না বা পরে শুনতে পারবেন। সেই জন্য এটার সেই অর্থে শ্রদ্ধার বিস্তার একটা থেকে যায়। আমরা একটু ডক্টর ফারজানা সিদ্দিকাকে যদি একটু ফুল দিয়ে বরণ করি। সাবেরা, তুমি যদি একটু আসো প্লিজ। হ্যাঁ, ডক্টর ফারজানা সিদ্দিকা প্রথম পরিচয়ে তিনি সিলেটে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ান বাংলা বিভাগে। আর তিনি লেখালেখি করেন মূলত গবেষণাধর্মী। তার আমার হাতে রয়েছে তার অভিসন্দর্ভটি, পিএইচডি, নারীর উপন্যাসে ইতিহাসের পুনর্নির্মাণ, দেশভাগ ও মুক্তিযুদ্ধ। দেখছি যে তার গবেষণার ক্ষেত্র যেটুকু এখানে মেনশন করা আছে হয়তো তারও বেশি উনি কাজ করেন। নারীর সৃষ্টিশীল জগৎ, আত্মজীবনীমূলক রচনার সময় ও সমাজ, কবি ও কবিতার দ্বন্দ্ব, কথা সাহিত্যে ইতিহাসের পুনর্নির্মাণ, এই সমস্ত বিষয়ে তার প্রকাশিত গ্রন্থ রবীন্দ্রনাথ, রাজ্যের দেশে দেশে, নারীর সৃষ্টি, নারীর দ্বন্দ্ব। আমার জানা মতে তিনি কবিও বটে। তার নিয়মিত কবিতা ও চর্চার অভ্যেস রয়েছে, কেবল গদ্য নয়। তো আজকে আমরা তার কাছ থেকেই মূলত বক্তব্য শুনব। আর বক্তব্যের বিষয় বাংলাদেশে নারীর চিন্তা চর্চার ধারা। তার কথা উপস্থাপন বলে আমরা এখানে যারা উপস্থিত আছি হয়তো তারা কেউ কেউ মুক্ত আলোচনায় তার সঙ্গে আমরা আবার কথা বলতে পারি। তো আমি ডক্টর ফারজানা সিদ্দিকাকে অনুরোধ জানাচ্ছি শুরু করবার জন্য। তিনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন, যদি বসে অথবা দাঁড়িয়ে সেভাবেই বসে, তাহলে আপনার কাছে মাইক্রোফোন আছে, তো আপনি শুরু করুন তাহলে। সবাইকে শুভেচ্ছা। আজকে পঞ্জিকা মতে 1 বসন্ত, আর সরকারি হিসেবে হয়তো কালকে। তো বসন্ত এক একদিন প্রতিদিন হওয়াটাই জরুরি, সরকারি বেসরকারি যে হিসেবেই হোক না কেন। আমি যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে কর্মদিবস এবং সকালবেলা, ফলে যে কোনো অর্থেই আসলে পৌঁছানোটা এখানে একটা ঢাকা শহরের জন্য একটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আর মানে আমাকে শোনার জন্য এসেছেন, সেটা একটা খুব বড় আমার জন্য প্রাপ্তির ব্যাপার। তো আমি আসলে এটা ঠিক যদি বলি যে বক্তৃতার মতো জায়গা তা নয়, আমি সেভাবে ভাবিও নি। আমার মনে হয়েছে যে কিছু কথা জমেছে, যে কথাগুলো জানানোটা জরুরি। এবং যেটা রানা বা বলছিলেন যে
কথা বলবার শেষে একটা মুক্ত আলোচনা আদান প্রদান, সেটা আরো বেশি জরুরি। তো আমি আসলে আমার অবজারভেশনটুকু বলতে চাই, আমার পর্যবেক্ষণ, বা আমি আজকে যে শিরোনাম আছে যে বাংলাদেশের নারীর চিন্তা চর্চার ধারা, তো চিন্তা চর্চা জিনিসটা আসলে আমার চোখে আমি কিভাবে দেখতে চেয়েছি, বিশেষ করে নারীদের, সেই জায়গাটা নিয়ে আসলে আমার মনে হয়েছে যে আজকে আমার একটু কথা বলবার আছে। এটা আসলে শুরু হয়েছিল মূলত, প্রথমত আমরা যেহেতু শিক্ষকতার সঙ্গে আছি, কিংবা পড়াশোনার একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে পিএইচডি করতে হয়, প্রমোশন ইত্যাদি নানা ধরনের ব্যাপার থাকে। তো ওখানে আমার একটা আগ্রহের জায়গা ছিল যে বাংলাদেশের নারী ঔপন্যাসিকরা তাদের উপন্যাসে কিভাবে বিশেষ করে দেশভাগ এবং মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে, তারা কিভাবে এই ক্যানভাসটাকে তৈরি করেছেন, মানে ইতিহাসের পুনর্নির্মাণ কিভাবে তৈরি হয় আর কি, নারীদের হাত দিয়ে কেন কেন এবং কিভাবে তৈরি হয়। তো এখন প্রশ্ন করতে পারে যে কেন নারীদের ইয়েতে, কেন চোখ দিয়ে, কেন। তো ওখানে আমার যেটা হয় যে শিক্ষকতা করতে গিয়ে বা বিশ্ববিদ্যালয় জীবনে নিজেও পড়াশোনা করেছি যখন, তখন বারবার আমাদের হলে ফিরবার একটা তাড়া ছিল, একটা টাইমের বাউন্ডারি ছিল, রাত 8টা, কখনো রাত 9টা 10টার মধ্যে ফিরতে হবে। তো আমরা রাতভর হয়তো পড়াশোনা করছি, হল বন্দি জীবন, আমাদের হলের পাশ দিয়ে রাত 1টা 1:30টার সময় ছেলেরা শীষ দিয়ে দিয়ে গান গেয়ে গিয়ে চলে যায়। তো গভীর রাতের ক্যাম্পাস কিরকম সেটা তো আমাদের দেখা হয় না কখনো, আজও পর্যন্ত দেখা হয় না যে আসলে গভীর রাতে কোনো মেয়ের ইচ্ছে হলো সে একটু চা খেয়ে ফিরে এসে আবার পড়তে বসবে, কিংবা এমনিতেই চা খেতে যাবে। সেই সুযোগগুলো তো আসলে রাষ্ট্র এখনো পর্যন্ত আমাদেরকে দেয়নি, সামাজিক নিরাপত্তার জায়গা ধরে। একই কারণে একটা মুক্তিযুদ্ধ বা একটা দেশভাগকে পুরুষের চোখ দিয়ে দেখা, নারীর চোখ দিয়ে দেখার মধ্যে অবশ্যই পার্থক্য থেকে যায়। মানে দুম করে একজন পুরুষ মুক্তিযুদ্ধে চলে যায়, দেশভাগের শিকার হয়ে তল্পিতল্পা সহ দেশ ছেড়ে যাচ্ছে পুরো পরিবার, কিন্তু নারীর জীবনের অভিজ্ঞতাগুলো পুরুষের মতো নয়, আরো নিবিড়, আরো গভীর, একদম উঠোনের কোণে থাকা সেই কুমড়ো গাছটা থেকে শুরু করে একটা মেহেদি গাছের ডাল হয়তো লাগিয়েছিলেন, কোথাও একটা মানে ঘাটলার পাড়ে হয়তো একটা শামুক প্রত্যেকদিন দেখতেন, সবকিছুর সাথে আসলে জড়িত। তো ফলে যুদ্ধের বা দেশভাগের যে দুটো রূপ, সেই দুটো রূপের মধ্যে উপরিতলের রূপ আর গভীরতলের রূপের মধ্যে এই নারী পুরুষের দেখাটার মধ্যে পার্থক্য থেকে যায়। তো আমি চেয়েছিলাম যে সেই পার্থক্যটাকে খুঁজে দেখার। তো ওইটা একটা একাডেমিক কাজ। তো এই কাজের সূত্র ধরে আসলে ধীরে ধীরে আগানো, যে বাংলাদেশের নারীরা আসলে কি কি লেখেন। এমনিতে আমাদের তো হাতে গোনা আসলে নারী লেখকের সংখ্যা, তো কি তাদের বিষয় আশয়। তো এইসব তখনও আমাদের মাথার উপরে আশাপূর্ণা দেবী কিংবা মহাশ্বেতা দেবী, এদের প্রবল দাপট, আমাদের শৈশব কৈশোর এদের মধ্য দিয়ে, এদের দাপটের মধ্য দিয়ে আমরা বড় হচ্ছি। তারপরে ধীরে ধীরে হয়তো সেলিনা হোসেনকে পাচ্ছি, কিন্তু অন্যদের লেখাগুলো মফস্বলে আসলে খুব সহজে পৌঁছায় না, যেমন দিলারা হাফিজ কিংবা রিজিয়া রহমান, এদের লেখাগুলো যে খুব সহজে মফস্বলের বইয়ের দোকানগুলোতে পৌঁছায় সেটা বলা যাবে না। তো আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের বই কিনে দেন যারা বাবা কিংবা ভাইয়েরা ছোটবেলা থেকে, তাদের তালিকাতেও সহজে নারী লেখকরা উঠে আসেন না। ফলে একটা কিন্তু দূরত্ব থেকেই যায় এবং একটা অপরিচয়ের একটা দেয়াল আসলে থেকেই যায় দীর্ঘদিন থেকে। এবং আমাদেরও মাথায়, বিশেষ করে নারী হিসেবে যে পাঠকরা আমরা বড় হতে থাকি, আমাদের মাথাতেও গেঁথে যায় যে মেয়েদের লেখাপত্র কিছু হয় না, এরকম একটা ইনভার্টেড কমার মধ্যে আমি বাক্যটা বলতে চাই। তো এই সব মিলে আমার সবচেয়ে ভালো একটা সুযোগ এলো করোনার সময়টাতে, যখন আসলে আমি অনেকগুলো বই পড়বার একটা নিরবিচ্ছিন্ন একটা সুযোগ যখন এসছে, তখন মনে হলো যে মেয়েদের লেখাগুলো পড়ি। বিশেষ করে মেয়েদের লেখা খুঁজতে গিয়ে গল্প উপন্যাস না, মূলত আমি আত্মজীবনী গুলো খুঁজতে শুরু করলাম।
এবং তখন একটা মজার আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে তখন আমি এক একজনের লেখা পত্র পড়ছি, কখনো হেনা দাসের আত্মজীবনী, কখনো সঞ্জিতা খাতুন, কখনো কি বলে কুসুম কুমারী দাসের, এরকম এক একজনের পড়ছি। আর ওই সময় একটা সুযোগ এসেছিল যে দেশ রূপান্তর পত্রিকা, ওরা ছোট ছোট করে এক একটা বইয়ের আলোচনা তখন ছাপতো প্রতি সপ্তাহে। তো ওই আমার একটা নেশাই তৈরি হয়েছিল যে এক একটা পড়বো আর একটা ছোট ছোট করে লেখা লিখবো। এই করতে করতে গিয়ে একটা মজার জিনিস এসছে, মানে চোখে এলো, সেটা হচ্ছে যে কিছু লেখক আমাদের আছেন যাদের আত্মজীবনী আছে, তারা জীবনে একটা বই লিখেছেন এবং তারা লেখক নন, তারা কোনোদিন লিখতেও চাননি এবং তারা একটা বিশেষ সময় লিখেছেন। এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এনারা হচ্ছেন কোনো লেখক বা কবির স্ত্রী, এবং কখন লিখছেন? যখন সেই লেখক মারা যাচ্ছেন। তারপরে তাকে চারপাশ থেকে জেগে ধরছে কেউ না কেউ, আপনি লেখেন কেমন ছিলেন কবি, আপনি লেখেন কেমন ছিলেন লেখক। তখন উনি অনেক এডিট করে সবচেয়ে ভালো 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 সব অভিজ্ঞতাগুলো, ভালো ভালো মধুর মধুর সব স্মৃতিগুলো দিয়ে, একটু না দিলেই না লবণ দেওয়ার মতো করে হয়তো দু একটা তিক্ত অভিজ্ঞতা, দু একটা, খুবই কম। আর সেখানে অবশ্য লেখক হিসেবে তার যে অবহেলা সংসারের প্রতি ছিল, যেটা আসলে জায়েজ হয়ে যায় সোসাইটিতে, এরকম দু একটা কথা দিয়ে ইয়ে করেন। এরকম লেখকের সংখ্যা কিন্তু অনেক। শুরু করেছিলেন লাবণ্য দাস, তার বই না, একটা প্রবন্ধ ছিল। তো লাবণ্য দাসের পরে এক এক করে দেখবেন আপনারা হিসাব করে যে আমাদের এই তালিকায় যারা আছেন, শ্যামল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, তারপরে ঋত্বিক ঘটকের স্ত্রী অবশ্য নিজেই খুব অ্যাক্টিভিস্ট ছিলেন, ফলে উনি ঋত্বিক ঘটককে নিয়েও যেমন লিখেছেন, তেমনি আবার ওনার নিজের জেলে থাকার কাহিনী বা ইত্যাদি আলাদাভাবে এসছে। যেহেতু উনি নিজেও রাজনীতির সঙ্গে খুব জড়িত ছিলেন, জেল খেটেছেন। হ্যাঁ, তো সোমা ঘটক। তো তারপরে এরকম দেখবেন যে এক এক করে সত্যজিৎ রায়ের স্ত্রী, এরকম সব স্ত্রীরা, সম্ভবত ওয়ালি তার স্ত্রী, তারপরে আব্দুল মান্নান সৈয়দের স্ত্রী, এরকম স্ত্রীরা, আচ্ছা হ্যাঁ, তো এরকম স্ত্রীদের লেখার একটা তালিকা আমার চোখে পড়লো। তখন আমার মনে হলো, আচ্ছা এমনই দুর্ভাগ্য আমাদের, কোনো লেখিকার স্বামীরা কেউ কিছু লিখছে না। লেখিকারা এতই দীর্ঘজীবী যে স্বামীরা আগে আগে মরে যাচ্ছে, কোনোভাবে লেখিকা বা কোনো কবি নারী যিনি, তার স্বামীরা কেউ কিছু লিখছে না। অথবা যদি এমন হয়ও যে আসলে লিখবার একটা সুযোগ আসে, আদতে লিখবেন কিনা। তো দেখা যাচ্ছে যে বউদের নিয়ে লেখার সংখ্যা খুবই মানে নাই। আমি অনেক খুঁজছি, অনেক খুঁজে খুঁজে দেখছি যে মানে আমি খুঁজছিলাম মূলত যে একজন ক্রিয়েটিভ রাইটার যিনি নারী, তার স্বামীদের কোনো লেখা আছে কিনা। যেন তেন নারী না, মানে যেন তেন নারী না, মানে বলছে যে এমনি সাধারণ নারী হিসেবে না, সেরকম। যেমন মীর মোশাররফ হোসেনের লেখা আছে তার স্ত্রীকে নিয়ে, লেখা আছে শাহ আব্দুল করিম, তার স্ত্রী যখন মারা গেলেন সরলাকে নিয়ে একটা লেখা আছে। শোনা যায়, আমি পাইনি লেখাটা, নভেরার হাজবেন্ড, শিল্পী নভেরার হাজবেন্ড মারা যাওয়ার পর একটা লেখা লিখেছিলেন। আমি একটু পানি খাবো। আর ভার্জিনিয়া উলফের হাজবেন্ডের একটা লেখা আছে, কিন্তু আমি পাইনি আসলে, আমি খুঁজছি, কিন্তু আমি শুনেছি। তো এরকম বিচ্ছিন্ন আছে, কিন্তু আমাদের বাংলায় এরকম কোনো লেখাপত্র পড়বার সুযোগ হয়নি। তো এই ছিল আসলে আমার খোঁজাখুঁজির একটা জায়গা। এবার খুঁজতে গিয়ে, নারীদের লেখাপত্র খুঁজতে গিয়ে আরেকটা অভিজ্ঞতা হলো, আমি কেন চিন্তা চর্চা বলছি, যে চিন্তা চর্চাটা আসলে শুধু নারীদের ক্ষেত্রে যে হচ্ছে তা না, সোসাইটির ক্ষেত্রেও নারীদের লেখাপত্র নিয়ে যে চিন্তা চর্চা হচ্ছে, সেই জায়গা থেকে বলছি। যেমন আমাদের একটা প্রবণতা আছে এরকম, সেটা আমি দীর্ঘদিন ধরে
ঈদ সংখ্যাগুলো বা বিশেষ সংখ্যাগুলো তালিকা দেখে দেখে সেখান থেকে আমার একটা অভিজ্ঞতা দাঁড়ালো যে যদি কোনো নারী স্বামী এবং স্ত্রী দুজনই যদি লেখক হন, যেমন ধরেন আমাদের দেশে এরকম ঘটে, সবচেয়ে বেশি ঘটেছে সৈয়দ শামসুল হক এবং আনোয়ারা সৈয়দ হকের ক্ষেত্রে। তো এবার ঈদ সংখ্যার তালিকা করছেন, কাকে বাদ দেওয়া হবে সবার আগে। ধরেন দুজনই বেঁচে আছেন, দুজনই লেখা দেবার মতো অবস্থায় আছেন, এবার সম্পাদক খ্যাচ করে সবার আগে আনোয়ারা সৈয়দ হকের নামটা কেটে ফেলবেন। এরকম দম্পতিদের ক্ষেত্রে যখন তালিকাটা হয় তখন সবার আগে সেখানে এই কাটাকাটির মধ্যে গলাটা কাটা যায় সবার আগে নারীর। এটা আমি বলবো জাফর আহমেদ রাশেদ এবং অলকা নন্দিতা লিখছেন, সেখানেও এই একই অভিজ্ঞতা ঘটবে। তো ফলে আচ্ছা একে রাখা হচ্ছে, তাহলে আর ওর বউকে বলা দরকার নেই। এই যে এটা যে তখন তার বউয়ে পরিণত হয় আলাদা করে, আর লেখক সত্তাটা থাকে না, আলাদা করে কবি সত্তাটা থাকে না, এটা কিন্তু আমাদের এই চিন্তা চর্চার একটা অংশ। সেটা এই নারীর নিজস্ব চিন্তা না, রাষ্ট্রীয় চিন্তা, যে যেখানে নারীকে ওই মুহূর্তে অমুকের বউ হিসেবে ছাড়া চিন্তা করা যাচ্ছে না। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলি, সেখানেও এমনটা ঘটেছে। অনেক আলোচনায় এমন হয়েছে যে আমার নাম আছে, মানে থাকবে তো আমার হাজবেন্ডের নাম থাকবে না, হাজবেন্ডের নাম থাকবে তো আমার নাম থাকবে না, দুই অর্থেই আমরা কেউ না কেউ এই কুপোকাতের শিকার হয়ে যাই। তো এটা আরেকটা ব্যাপার। তো এই মেয়েদের লেখালেখি নিয়ে দেখতে দেখতে যেটা ঘটেছে, যে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে নারীদের লেখালেখি কয়েকটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে। তার মধ্যে ক্রিয়েটিভ রাইটিংস আমি বাদ দিচ্ছি, আমি চিন্তার চর্চার কথা বলছি। অবশ্যই ক্রিয়েটিভ রাইটিংস এর মধ্যে তার চিন্তাটা থাকে, কিন্তু সেই চিন্তাটা আসলে সকল পাঠকের জন্য নয়। সকল পাঠকের জন্য নয় এই কারণে যে উপন্যাস সকলে নাও পড়তে পারে। একটি কবিতার মধ্যে আপনার চিন্তার কোন কোন জায়গাগুলো আপনি তুলে ধরতে চেয়েছিলেন সেটা সকলের কাছে নাও পৌঁছাতে পারে। আমি ক্রিয়েটিভ রাইটিংসটাকে একদম একদিকে বাদ দিচ্ছি। যদি আমি প্রবন্ধের জায়গা থেকে ধরি, গদ্যের জায়গা থেকে ধরি, তাহলে একটু খেয়াল করে দেখবেন যে আমাদের লেখালেখির জায়গাগুলো কয়েকটা জায়গায় সীমাবদ্ধ। একটা হচ্ছে ভ্রমণ সাহিত্য, প্রথম হচ্ছে আত্মজীবনী, এবং আত্মজীবনীটাও হচ্ছে একটা পরিপক্ক সময় গিয়ে তারপরে আপনি অনেক কাটছাট করে টরে আপনি লিখতে পারছেন। সেখানে আপনি মীর মোশাররফ হোসেনের মতো অবলীলায় বলতে পারবেন না কার কার সাথে আপনার কেমন ধরনের সম্পর্ক ছিল, প্রেম ছিল। নারীর আত্মজীবনীতে সবচেয়ে আমরা তাকে গ্রহণ করতে পারিনি। তসলিমা নাসরিন যেমন অকপটে অনেক কথা বলে ফেলেছে, তাকে আমরা আবার নিতে পারছিলাম না। তাকে আমরা নারীরাই সবচেয়ে বেশি সমালোচনা করেছিলাম, এত কথা বলার কি দরকার। আর জেনারেল আত্মজীবনীর মধ্যে কোনোভাবেই সে আত্মজীবনীর একটা বড় অংশ জুড়ে কোথাও যৌনতার জীবন কিংবা আমাদের প্রেমের জীবন কিংবা স্বামী ছাড়াও তার বাইরে অন্য কোনো সম্পর্কের জীবন, এই কথাগুলো লিখতে পারছে না। একদম সেখানে একটা চরম বাউন্ডারি, সেখানে দেয়াল তুলে রাখা থাকছে। তো আমি এবং এমনকি স্বামীর সাথেও তার দাম্পত্যের যে সংকট, বেতালি, হ্যাঁ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আবার খুব ভালো লিখতে পারে হাত খুলে, কিন্তু বিচ্ছেদ না হলে সম্ভব না। আবার বিচ্ছেদ যদি হয়ও তাও সন্তানের কাছে জবাবদিহিতার জায়গা থেকে যায়। তো এখানে এটা হচ্ছে একটা বড় সংকট আমার কাছে মনে হয়েছে, যে আত্মজীবনী যা আছে তা পরিপূর্ণ নয়, খণ্ডিত, কিংবা একটা অংশ একদমই অনালোকিত, সেখানে কোনোভাবেই স্বতঃস্ফূর্তভাবে কোনো লেখা আসছে না। দ্বিতীয় যে ক্যাটাগরি আসে সেটা হচ্ছে ভ্রমণ।
ভ্রমণ নিয়ে তাদের অভিজ্ঞতাগুলো তারা লেখেন, কোথায় কোথায় গেছেন। সুফিয়ান আহমদ খুব দারুণ সব সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ বা আমেরিকা ভ্রমণ এসব নানা কিছু নিয়ে লিখেছিলেন। রোকেয়া লিখেছিলেন। এরপরে নানা জন তাদের ভ্রমণের লিখেছেন, ভ্রমণ সংক্রান্ত বই। তৃতীয়ত আসে আমাদের এই যে আমরা যারা মাস্টারি করি তাদের হচ্ছে প্রমোশনের জন্য আমাদের অনেক প্রবন্ধ লিখতে হয়। তো এইগুলো হচ্ছে আমাদের প্রমোশনাল প্রবন্ধ। হ্যাঁ, যেটাতে আমার স্বার্থ জড়িত। তো প্রমোশনের জন্য যে কয়টা আমার দরকার, সেই কয়টা দরকারের পরে আর আমরা ওইদিকে হাত বাড়াই না। যা দরকার কি হয়ে গেছে, 12টা দরকার ছিল, 12টা শেষ, আর দরকার নেই। তো ফলে সেইটা থাকে একদমই একাডেমিক জায়গা থেকে, একদমই একাডেমিক অ্যাপ্রোচ থেকে। এবং আপনারা যদি সেই তালিকাটাও করেন তাহলে দেখবেন যে সেখানেও স্বাধীন চিন্তার কিংবা ক্রিয়েটিভ চিন্তার জায়গাটা নাই। সেখানে একদম ওই যে একাডেমিক অ্যাপ্রোচ, সেখানে লেখক ধরে ধরে, কবি ধরে ধরে এই এই জিনিস তুলে ধরা হলো, এই শিল্প সফলতাকে বিচার করা হলো, মানদণ্ড এই দাঁড় করানো হলো, এরকম একটা জায়গা থেকে শেষ হয়ে যায়। তো তার বাইরে থাকে অনুবাদ। তো এই কয়েকটা জায়গা ছাড়া আমি আসলে আরেকটা থাকে অনুবাদ ছাড়াও আরো কিছু প্রবন্ধের বই থাকে, যেটাও আসলে প্রজেক্ট নির্ভর, যেটা এনজিও কর্মীদের দরকার হয়। এই বিষয়ে প্রজেক্ট এসছে, এই বিষয়ে ফান্ড এসছে, তো এবার আমাদের এই বিষয় সম্পর্কিত তালিকা তৈরি করতে হবে, বা এই বিষয় সম্পর্কিত কয়েকটা গবেষণা কাজ দেখিয়ে তারপর হচ্ছে আমাদেরকে ফান্ডটাকে নিশ্চিত করতে হবে। ফলে এটা একটা ব্যাপার। তো সেই সব বইয়ের যেতেও সেগুলো সম্পাদন হয়, বেশি সম্পাদনা হয় এরকম। যেমন আমাদের গত 10 বছর ধরে চলছে এরকম প্রজেক্ট, জেন্ডার বিষয়ক প্রজেক্ট। ফলে জেন্ডার বিষয়ক আমরা প্রচুর বইপত্র পাচ্ছি। তার আগে এরকম সমতা, এটা সেটা, এরকম নানা একটা সময় এক একটা ফ্লো তৈরি হয়, যে যার উপরে বেস করে তখন কিছু বইপত্র বের হয়। আমার যেটা ছিল যে আমি চিন্তা চর্চার ধারা নিয়ে যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ রাইটিংস নিয়ে। কারণ আমাদের দেশে যারা উপন্যাস লিখতে শুরু করেছেন, যদি আমি বাংলাদেশের হিসাবটা ওইভাবেই যদি ধরি, যে 60-এর দশক থেকে যদি আমরা ধরি, রিজা রহমানদের থেকে সেলিনা হোসেন আর পরে এই ধারাটা ধরেই যদি আমরা দেখি, ধরেন বাংলাদেশের ঔপন্যাসিক যারা, তাদের হাত থেকে উপন্যাস বিষয়ে কোনো তাত্ত্বিক অথবা উপন্যাস কাকে বলে, কেন বলে, কি জন্য লিখি, কেমন করে লিখছি, উপন্যাসে কি ধরতে চাই, আমার উপন্যাস ভাবনা কি, এরকম কোনো লেখা আমরা কেন পেলাম না এখনো? যদি আমি বলি একজন কবিরও কোনো প্রবন্ধ তৈরি হলো না কেন? এই যে এত 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 কিছুর মধ্য দিয়ে যাচ্ছেন, ঝরে যাচ্ছে প্রচুর পরিমাণে। যারা লিখতে শুরু করেন তারা ধরে ওই ধারাবাহিকতাটা রাখতে পারছেন না হচ্ছে নানা জটিলতার কারণেই রাখতে পারছেন না। সেটা পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত নানাভাবেই যারা লিখতে এসেছিলেন এক ঝাঁক, তারা শেষ পর্যন্ত 10 বছর 20 বছর পরেও লিখছেন। এই কথাটা আমরা বলতে পারছি হাতে গোনা কয়েকজনের ক্ষেত্রে। কিন্তু আমি ধরা যাক এখানে তুমি শাহানাজা পাচ্ছেন যে অনেক দিন থেকে কবিতা লিখছেন, ওনার কবিতা পড়ছি, কিন্তু আমি চাইছি ওনার একটা কবিতা বিষয়ক ভাবনার একটা ডিটেইলিং পড়তে, যে কবিতা আমার কাছে এভাবে আসে, কবিতা বলতে আমি কি বুঝি। কারণ আপা এসছেন অনেক সিনিয়র মানুষ, ধন্যবাদ আপা, যে আমরা কেন আসলে এই ক্রিয়েটিভ, আমি চিন্তাধারা বলতে যেটা আমি আসলে চিন্তা চর্চার বলতে আসলে যেটা আমি বোঝাতে চাইছিলাম, সেটা আসলে এই জায়গাটা। আমি অবশ্যই যে কোনো একটা আত্মজীবনী মূলক রচনার মধ্যে তার চিন্তা চর্চাটা আসে কি, সেটা হচ্ছে ব্যক্তিগত উপলব্ধি, পারিবারিক শিক্ষা। আমরা যেমন এখানে আসবার আগে ওখানে আমি মোবাশিরা আপা এবং রানা আপা আমাদের যার যার ব্যক্তিগত জীবনে
পারিবারিকভাবে মেয়েদের পিরিয়ড নিয়ে কি কি অভিজ্ঞতা হয় সেগুলো নিয়ে কথা বলছিলাম। এগুলো আসলে আমাদের আত্মজীবনীমূলক রচনার মধ্যে আসে এবং সেটা আমাকে চেঞ্জ করে দেয়। হয়তো কারো একটা আত্মজীবনী পড়ে আমি হয়তো আমার নিজের সন্তানের ব্যাপারে অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি আমি গ্রহণ করি ওখান থেকে, যে আচ্ছা অমুকের লেখা এটা পড়েছি, আমি উদ্বুদ্ধ হয়েছি এবং আমি প্রভাবিত হয়েছি এবং আমি সেটা চর্চা করতে শুরু করলাম। কিন্তু ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কেন এই জায়গাটাতে আপনি একটু খেয়াল করে দেখবেন যে যে ক্যাটাগরিগুলোর কথা বলছিলাম তার বাইরে আমরা যদি হাতে গোনা কয়েকজনের নাম বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে সঞ্জিদা খাতুনের এরকম কিছু বই আছে, বেগম আক্তার কামালের আছে, আকিমুর রহমানের, আর তসলিমা নাসরিনের আছে। কিন্তু তসলিমা নাসরিন সামহাও এত আলোড়ন তুলে ফেলেন যেটা আসলে ওই পজিটিভিটির জায়গা থেকে বরং খুব নেতিবাচক ইম্প্যাক্ট তৈরি করে ফেলে অনেক বেশি। তো ফলে কিন্তু মালেকা বেগমের আছে, আর শাহিন আক্তারের কিছু আছে, কিন্তু যদিও শাহিন আপার কাজগুলো অনেক বেশি তার চাকরি বা তার প্রকল্প ভিত্তিক কাজের ইয়ে আছে। কিন্তু কাকে বলে কবিতা, একজন কবির হাত দিয়ে কেন এরকম একটা প্রবন্ধ আমি পাবো না? এই যে 50 বছর পার হয়ে যাওয়ার পরে বাংলাদেশের এখন এত বছর হয়ে গেল, এত এত মেয়েদের অগ্রগতি আমরা দেখছি, নানা জায়গায় আমাদের সেই সূচকগুলো বের হচ্ছে, মেয়েরা এখানে এখানে এগিয়েছে, মেয়েরা রেজাল্ট খুব ভালো করছে, মেয়েদের এই অগ্রগতির জায়গায় এই মানে এত এত সম্মাননাও দেশ পেয়ে যাচ্ছে। কিন্তু আসলে যা কিছু থাকছে মেয়েদের চিন্তা চর্চার যে জায়গাটা, সেইখানে আসলে এই শূন্যতাটার নিয়েই আসলে আমি কথা বলতে চেয়েছি যে এই পর্যন্ত হচ্ছে আমার দেখা, মানে অবজারভেশন। এখন নিশ্চয়ই এরপরে আপনাদের সাথে আমার আরো মত বিনিময় তৈরি হবে। তো এই কথাটা কেন এসছে, মূলত এসছে ওই যে বলছিলাম যে করোনা কালে অনেক নারীদের লেখা বইপত্র পড়তে গিয়ে প্রথম আমার কাছে এই এই কোশ্চেনটা তৈরি করেছিলেন নবনীতা দেবসানী। বিশেষ করে নটি নবনীতা যখন পড়ছিলাম তখন দেখলাম যে সর্বনাশ, কবিতার সঙ্গে বেঁচে থাকা এবং কবিতা তার কাছে কিভাবে আসে, কবিতার একাধিক রকম উপলব্ধির কথাবার্তা লিখেই যাচ্ছেন, সেগুলো ব্যক্তিগত, সেগুলো চট করে মনে হবে এগুলো ব্যক্তিগত লেখা, এগুলো হয়তো আত্মজীবনী। কিন্তু আবার সাথে সাথে কেউ যদি প্রশ্ন উত্তর লিখতে চায় যে নবনীতা দেবসেন কবিতা বিষয়ে এটা বলেছেন, সেখান থেকে অনায়াসে কোটেশন নিয়ে নেওয়া যাবে। এবং এই যে প্রতিদিনকার জীবনযাপনে কবিতার সঙ্গে বেঁচে থাকা, এটা নিয়ে সম্ভবত তার নটি নবনীতার কবিতা নিয়েই তার দীর্ঘ একটা প্রবন্ধ আছে, প্রায় 25 পৃষ্ঠার মতো একটা প্রবন্ধ। তো উল্টে পাল্টে যেমন কালকে আমি আবার পড়ছিলাম যে আসলে এই যে এত কথা বলতে যাচ্ছি কিসের উপরে ভিত্তি করে বলবো। তারপরে আমি দেখছিলাম যে এটা কি বাংলাদেশের চিন্তা চর্চার একটা বড় শূন্যতা, নাকি বাংলা ভাষার শূন্যতা, নাকি আসলে ওভারঅল যদি পশ্চিমবঙ্গ বাংলাদেশ সব মিলে ভাবি সব জায়গার অর্থেই শূন্যতা। তখন দেখছি যে না, পশ্চিমবঙ্গে প্রচুর লোকজন আছে এরকম নারীরা। যদি আমি ভাবি যে প্রতিভা বসু কিংবা সুকুমারী ভট্টাচার্য, কেতকী কুশারী ডায়সন, মালিনী ভট্টাচার্য, রুস্তি সেন, সুতপা ভট্টাচার্য, স্বপ্না ভট্টাচার্য, সুমিতা ভট্টাচার্য লিখছেন তারা, এবং আরো আরো অনেকেই লিখছেন যে সেটা প্রজেক্ট ধরে না, সেটা প্রমোশনের জন্য না, আস্ত একটা বই বেরিয়ে যাচ্ছে এবং সেখানে আসলে তাদের এই বিশেষ করে ক্রিয়েটিভ রাইটিংস নিয়ে তাদের যে চিন্তাগুলো সেটা প্রকাশ ঘটাচ্ছেন। তো আমার আসলে আজকে যুক্তকে শুরুতে আমার ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে যুক্ত আমাকে এই আমার এই চিন্তার জায়গাটা আমি এখনো লিখে উঠতে পারিনি, হয়তো আমি বলতে বলতেই হয়তো এক ধরনের প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু অন্ততপক্ষে চিন্তার জায়গাগুলো এই কারণেই বলা যে আমার মনে হচ্ছে যে আমি তো মাস্টারি করি, ফলে আমি ক্রিয়েটিভ রাইটার না, কিন্তু মাস্টারি করতে করতে আমার সেই জায়গাটা থাকতে হবে
হবে যে আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলতে চাই যে বাংলাদেশে নারীদের চিন্তা চর্চার জায়গায় এরা এরা আছেন। একটু খেয়াল করে দেখবেন, আমরা প্রবন্ধ সাহিত্য হিসেবে যাদেরকে পড়াই, আজও পর্যন্ত রোকেয়াকে পার হয়ে আর আসতে পারলাম না। তাহলে রোকেয়ার অবদান কোথায়? রোকেয়া কাদেরকে তৈরি করলেন? মানে প্রবন্ধের জায়গায় নারী অগ্রগতি ইত্যাদি রোকেয়ার দ্বার পার হয়ে আর আসতেই পারছে না আমরা সিলেবাস গুলোতেও। তাহলে কাদেরকে আসলে বলাবো? হ্যাঁ, দু একটা বিভাগ হচ্ছে আলাদা আলাদা করে, স্পেশালাইজড কিছু বিভাগ, যেমন জেন্ডার বিভাগ ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, বা সোশিওলজি বা অ্যানথ্রোপোলজিতে হয়তো আলাদা আলাদা ভাবে কিছু বিচ্ছিন্ন পড়াতে পারছেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে রোকেয়া যেমন সার্বজনীন হয়ে উঠেছিলেন চিন্তা চর্চার ক্ষেত্রে, যেটা আমার ক্লাস 10 পাস খালাও যেমন রোকেয়ার সাথে কানেক্ট করতে পেরেছেন তার চিন্তার জায়গাটা, তেমনি আবার MA পাস কোনো শিক্ষিত নারীও কানেক্ট করতে পারছেন। এই যে সার্বজনীন ভাষা এবং বোধ এবং সার্বজনীন চিন্তার চর্চাটার জায়গাটাতে আমরা কেন পৌঁছাতে পারছি না? ঠিক একইভাবে যেভাবে যেমন আমি এখন যা কথা বলছি সেটা যেমন হয়তো আপনাদের কাছে খুব বোধগম্য হচ্ছে, একই সুন্দর আলোচনা আমি বলতে পারবো না যে আমি ধোলাইপাড়ে গিয়ে করতে পারবো। তাহলে কোথাও না কোথাও সোসাইটির মধ্যে এই বিভাজনগুলো, চিন্তার একজনের সাথে আরেকজনের ঐক্য তৈরির বিভাজনগুলো তৈরি হয়েছে বলেই হয়তো তার ফাঁক ফোকর দিয়ে অনেক কিছু ঢুকে গেছে আমাদের অজান্তেই। ফলে নারীদেরই যেহেতু সবচেয়ে বেশি সামনে আনা হয় এবং তাদেরকেই সবচেয়ে বেশি তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়েই আবার যেতে হয়, সেটা নানা আন্দোলনের মধ্যেই আমাদের সামনের সারিতে সবসময় মিছিলের সামনে কিছু নারী থাকাটা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে, এবং সেটাও আরেকটা অন্য ভিন্ন রাজনীতি হয়ে দাঁড়ায় এবং নারীরাই সবচেয়ে বেশি রাজনীতির এই শিকার হয়। কিন্তু আমি বলবো যে বারবার এই জায়গাগুলোতে না গিয়ে বরং আমরা আসলে ওই দেয়ালগুলো ভাঙার চিন্তাটাকে কতটুকু নিতে পারি, অগ্রসর হতে পারি। কারণ কবিতা লেখা তো একটা ঘোরের ব্যাপার, একটা ম্যাজিক্যাল ব্যাপার, উপন্যাস লেখাও তাই। সেটা যারা ক্রিয়েটিভ রাইটিংস এর সঙ্গে আছেন তারা অনেক ভালো জানেন। কিন্তু আমার মনে হয় চিন্তা চর্চার জায়গাগুলোতে এই আমি কি চাই, আমি কি চাই শুধু না, আসলে এই কবিতা, উপন্যাস, নাটক এই সমস্ত মিলে যে আমার যে চিন্তার জায়গাটা, যে বোধের জায়গাটা, এর সাথে সোসাইটির সম্পর্ক, ব্যক্তির সম্পর্ক, সমস্তটা মিলে সেই ধরনের লেখাপত্র, সেই ধরনের চিন্তা চর্চার ধারাটা একটা আসলে খুব, যদি আমরা মানে স্কেচ করি, গ্রাফ যেমন করে সেখানে করতে গেলে আমরা একটু পিছিয়ে পড়বো। তো এই ছিল আসলে আমার বলবার কথা। আমার মনে হয় যে আমার যেটুকু বলবার সেটুকু আমি বলে ফেলেছি। এবার আপনাদের সঙ্গে আমার মত বিনিময়টা হলে আমার মনে হয় যে সেটা আরো পোক্ত হবে, কিংবা এমন হতে পারে যে আমার দেখার জায়গাটার সীমাবদ্ধতা কোথাও না কোথাও নিশ্চয়ই আছে, সেই জায়গাগুলোকেও যদি আপনারা একটু ধরিয়ে দেন তাহলে বোধহয় আজকের এই আয়োজনটা সম্ভবত একটু সাফল্য পাবে। তো সবাইকে ধন্যবাদ শুনবার জন্যে, আর যুক্তকে আবারও ধন্যবাদ, রানাপাকে ধন্যবাদ, সাবেরা তাবাসসুম ওর জোড়াজুড়িতে আমি অনেক সাহস করে এখানে এসেছি। আমার মনে হয় আমি মফস্বলে জীবনযাপন করি, ঢাকা শহরকে আসলে সর্ব অর্থেই খুব ভয় পাই, কিন্তু তবুও মনে হয় যে মফস্বলে থাকলে যেটা হয় এক ধরনের নিভৃত জীবনের মধ্যে হয়তো এক ধরনের দেখার সুযোগগুলো একটু প্রসারিত থাকে। তো সেইটুকুই আমার মফস্বলের অভিজ্ঞতাটাই আসলে এইখানে আপনাদের সঙ্গে বলবার সুযোগ এলো। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফারজানা সিদ্দিকা।
আর খুব ভালো লাগলো। আমার ধারণা যে সকলেরই ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে তার পর্যবেক্ষণ এবং তার প্রকাশ, যেভাবে তিনি তার অভিজ্ঞতার ভেতর থেকে কথাগুলো বলেছেন। আমার ধারণা যে কেউ কেউ এখানে নিশ্চয়ই বলতে চাইবেন। যারা বলতে চান তারা মাইক্রোফোনটা দিলে ওখানেও বলতে পারেন, এখানে এসেও বলতে পারেন। তার কাছে প্রশ্ন অথবা তাদের কিছু যোগ করবারও যদি থাকে তার সঙ্গে, আমি দু একটা কথা নিজে একটু বলে তারপরে যাই। একটা ফারজানা তার কথার মধ্যেই বলেছেন যে যদি সমগ্র বাংলা ভাষায় যারা লেখালেখি করেন, তার বাইরে যাচ্ছি না, এর মধ্যেই থাকছি আমরা, তাহলে বাংলাদেশের থেকে আসলেই হ্যাঁ পশ্চিমবঙ্গ বা ভারতের চিত্রটা একটু ভিন্ন। সত্যি ওখানে অনেক হয় লেখালেখি এবং অনেক কাল ধরে হচ্ছে না। সুকুমারী ভট্টাচার্যের মতো মানে আরো অনেক ওখানে তৈরি হয়েছেন এই লেখালেখির জায়গাটা। তো একটা বড় কারণ হয়তো আসলে আমাদের এই মুসলিম জনগোষ্ঠীর ভেতরে মেয়েরা তো আসলে অন্দরমহলের জগৎটার ভেতরে বাঁধা ছিল বহুকাল। এখন বেরোচ্ছে গার্মেন্টসের মেয়েরা যখন বেরোতে শুরু করলো 90 দশক থেকে, আসলে তখনই প্রথম বোধহয় ঝাঁকে বাংলাদেশে মেয়েরা বাইরের জগতের সঙ্গে তাদের পরিচয় ঘটতে শুরু করলো। এখন যেমন সেটা যেভাবেই হোক না কেন, যে এর ভেতরে ঢাকনার ভেতরে থাকুক না কেন, কিন্তু তারা বাইরের পৃথিবীতে আসছে। তো ফলে তাদের একটা বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগ তৈরি হচ্ছে এবং সেই দেখার অভিজ্ঞতাটাও সমৃদ্ধ হচ্ছে, যেটা আসলে চার দেয়ালের ভেতরের একটা জগতের মধ্যে যে অভিজ্ঞতা হতো তার ভিত্তিতেই হয়তো লেখার ওই আত্মজীবনীগুলো আমরা পেয়েছি। কিন্তু সেই আত্মজীবনীগুলোরও অমূল্য, কেননা সেটা একটা ভিন্ন তার জগৎকে ওখান থেকে পাচ্ছি। তো এখন যেহেতু তাদের অভিজ্ঞতাগুলো বাড়ছে ক্রমাগত, আরো নানান ক্ষেত্রে তারা ছড়িয়ে পড়ছে, তো আশা করি যে ভবিষ্যতে তাদেরও ওই চিন্তা চর্চার জায়গাগুলো অনেক রকম ভাবে অনেক কোণ তৈরি করবে, অনেক দিক থেকে আমরা ভবিষ্যতের লেখাগুলো পাবো। আমি দু একজনের নাম একটু এই প্রসঙ্গে যোগ করে দিচ্ছি, নিশ্চয়ই এগুলো আপনি পড়েছেন যেহেতু আপনি আত্মজীবনীগুলো নিয়ে। দু একজনকে কখনো কখনো মনে হয়েছে যে তারা ওই যে আপনি বলেন যে অনেক চিন্তাকে নিয়ন্ত্রণ করে তাকে বলতে হয় কথা। এটা সাধারণভাবেই আমি বলি যে আমাদের সকলেরই, হয়তো ছেলে মেয়ে নির্বিশেষে সকলকেই আসলে আমাদের একটা চিন্তার অটো সেন্সারের ভেতর দিয়েই অনেক কিছু বলতে হয়। মেয়েদের আরো বেশি বলতে হয়, তাকে সংসার তার মানে সকলকে মন রেখে পাছে কোথাও একটু ব্যালেন্স নষ্ট না হয় এরকম ভেবে বলতে হয় নানা কথা। তো এর মধ্যেই এক দুজনের আমার তাৎক্ষণিকভাবে মনে পড়ছে যারা এর বাইরে গিয়ে তাদের আত্মজীবনের মধ্যে কথা বলেছেন, যেমন জওশনার রহমান। যদি বলি জওশন আবার একটি গ্রন্থ, সেটা প্রথমে বাংলায় উনি লিখেছেন, পরে এটা ইংরেজি হয়েছে। তিনি 21-এর প্রথম কবিতার কবি মাহবুবুল আলম চৌধুরী। তার স্ত্রী এই পরিচয়টা বলবার কারণেই তিনি নিজের নামেই পরিচিত, কিন্তু বলছি এই জন্য যে যেহেতু আত্মজীবনী লিখেছেন সেখানে কিন্তু ছাড় দিয়ে কথা বলেননি। মানে এমন অনেক প্রসঙ্গ এসেছে যখন ওই ক্রিটিসিজমটা উনি এনেছেন তার লেখার ভিতরে। তেমনি বইটা বাংলা থেকে বের করেছিল না, এটা বের করেছিল প্রথম ভুলে যাচ্ছি, যাই হোক পরে ইংরেজিটা আমরা বের করেছি আর কি যুক্ত থেকে, আর বাংলাটা বেরিয়েছিল না মাহবুবের বেঁচে থাকতেই ইংরেজিটা পরে হয়েছে কিন্তু বাংলাটা হয়েছে আগে। তো এটা মানে এটা প্রায় একটা উপন্যাসের মতোই গ্রন্থ, তার মধ্যে কিছু প্রসঙ্গ আছে যেখানে উনি বলছেন কথাগুলো। তো সেটা একটা। আর একটা মানে কিছু প্রসঙ্গে কখনো কখনো তার প্রবন্ধের ভেতরে, যেমন জাহানারা নওশিনের লেখার মধ্যেও এই জিনিসটা হয়তো আমরা একটু মানে দেখলে পাবো আর কি। হ্যাঁ, হয়তো তাদের প্রজন্মে মানে এখনকার প্রজন্মে হয়তো এগুলো অনেক বেড়ে যাবে আস্তে আস্তে, আমার ধারণা আর কি, ভাঙবে আস্তে আস্তে, যেহেতু অভিজ্ঞতার পরিসর বাড়ছে, তো সেই জন্য হয়তো নতুন ইয়েও আসবে। কিন্তু তাদের প্রজন্মে অনেক আগে এইগুলো। তারপরে শাহনারা হোসেন, হ্যাঁ, তো এইরকম কিছু কিছু আসলে হয়তো আমরা পাবো আর কি। তো যাই হোক, আমি অনেক কথা বলছি, আমি বলি যে আপনারা কে প্রশ্ন করতে বা কথা বলতে চান যদি এখানে আসেন তাহলেই হয়তো ভালো হয়, তাহলে ওই একই ক্যামেরার সামনেও সেটা হয়ে যেতে পারে বারবার না করে। কে বলবেন? আচ্ছা, আমরা বোধহয় একটু আদিলের আপার কথা শুনি, দাদা আছেন আরো যারা আগে আপনার কথাই শুনি।
আমি কথা শুনতে এসেছিলাম। অভিনন্দন ডক্টর ফারজানা সিদ্দিকা। আর ও যে কথাগুলো বললো যে আমরা অধ্যাপনার প্রয়োজনে কাজেও কিছু গবেষণার কাজ করি, ওরকম অভিজ্ঞতা আমারও হয়েছে। আমি বাংলাদেশের কবিতায় ব্যক্তি ও সমাজ এই চিত্রটি তুলে এনেছি 1947 থেকে 71 অবধি। তো এই কাজটিও আমার ওই অধ্যাপনার কাজের সুবিধার্থে শুধু বললে ভুল হবে। রফিকা প্রায় বেকার, চাকরি নাই, টিউশনি করি, সংসার চালাতে পারি না। তখন দেখলাম যে এই গবেষণাটা করলে মাসে আমি এডিসির 2500 টাকা ভাতা পাবো, এইটি আমার অনেক সহযোগিতা হবে সংসার চালাতে। তো আসলে মেয়েদের তো সব কিছুতেই এই চিন্তাটা করতে হয়। আর রানা যে কথাটা বলে গেল, আসলে কথা পুনরাবৃত্তি করার কোনো অর্থ হয় না। আমরা প্রত্যেক নারী জানি, আমরা যারা সংসারে জড়িত, আবদ্ধ, সন্তান আছে, স্বামী আছে, আমাদের অনেক ভেবে চিনতে শব্দ প্রয়োগ করতে হয়। অনেক ভেবে চিনতে কেউ আহত হবে কিনা, ব্যাহত হবে কিনা, এরকম চিন্তা করে নিজেকে, নিজের চিন্তাকে সেন্সর করতে হয়। সেই অবস্থায় মেয়েরা যারা এগিয়ে আসছে, বিশেষ করে এখন সাবেরা, ওদের যে একটা গ্রুপ আছে, বা রানাইরা, এরা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এটা আমি লক্ষ্য করেছি যে এই জন্যে যে আমরা সংসার জীবনে এসে যেটা খুবই মধ্যযুগীয় মনে হচ্ছিলাম, যে স্বামীর সঙ্গে সংসার করার পর মনে হচ্ছে আচ্ছা আমার সহকর্মী যে বন্ধুরা, ছেলে বন্ধুরা, তাদেরকে বাড়িতে ডাকা ঠিক হবে, উনি মাইন্ড করবেন না, তো সারা জীবন ডাকি দিই। তো এরকম ছিল আমাদের জীবন। আর আমি যখন দেখি ওরা কি সগৌরবে ওদের বন্ধু বান্ধব সংসারকে এক করে নিয়ে চলছে, সেটা সত্যি আহারে, আর কিছুদিন পরে জন্মালো তো আচ্ছা। আর এটা তো যাই হোক, এটা গবেষণার কাজে, শিক্ষকতার কাজে গেছে। আত্মজীবনী পড়ার আছে, কোনো পড়ার মধ্যে আসলে আমরা তো সব করতে পারি না। আমার ছেলে হঠাৎ করে বললো সেদিন, যখন আমি 65 ক্রস করছি, আমার বড় ছেলে বলছে, মা তুমি তো হাতে খুব কম সময়, তুমি তো সব পড়তে পারো না, তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে কতটুকু পড়বে আর কতটুকু লিখবে। হঠাৎ ধাক্কা খেলাম, আসলেই তো সময় খুব কমে গেছে, এখন খুব সিলেক্টিভ হইতে আমাকে পড়তে হয়, বা কি লিখবো সেটাও ভাবতে হয়। তবে আমি 2 বছর আগে বোধহয় বালিকার চরিত্রার্থী বলে আমার নিজের আত্মজীবনী শুরু করেছিলাম। সেটার মধ্যে শুধু আমার প্রশ্ন আছে, এখনো রফিকা জাত আসে নাই। দ্বিতীয় খণ্ডে বোধহয় রফিকা জাতকে আনবো। তো যে কথাটা বললো ফারজানা, হয়তো অন্য সময় হলে সাহস পেয়ে তার বক্তৃতা শুনে এখন ভাবলাম ওর ভালো কথা বলে লিখবো, এখন একটু সাহস অর্জন যে এই কথাগুলো একটু লেখা উচিত। আসলে কেন এটাই বলে সব ভালো কথাগুলো বলে যেতে হবে, মানে মানুষ মরে গেলে যেরকম শুধু ভালো কথা বলে, আমরাও কিন্তু মেয়েরা বিশেষ করে বলতে গেলে আত্মজীবনী বলে, যে কোনো বই বলে, ওরকম একটু ভালো ভালো কথা বলতে চাই, বেশি তিক্ত কথা বলতে চাই না। আবার বেশি তিক্ত বলে কি হয় সেটা আমাদের চোখের সামনে তসলিমা নাসরিন দাঁড়িয়ে আছে। তো কাজে এই মেয়েদেরকে অনেক ভেবে চিনতে কথা বলতে হয়। গত বছর আমার আরেকটি বই বেরিয়েছে, উপায় ও কবিতার উপায় ও উপকরণ। চিন্তা যে মেয়েরা করে না তা না, মেয়েরা করে। অনেকেই হয়তো আলস্য, সংসারে এত নিবেদিত থাকতে হয়, মেয়েদের আসলে চিন্তা চর্চার, ভাবনার, কল্পনার সময় খুব কম। তা আমি দেখলাম যে রফিকা চলে যাওয়ার পর, 16 সালে প্রয়াত হওয়ার পর আমার অনেকগুলো বই বেরিয়েছে। কারণটা কি? আমি সংসার বিচ্ছিন্ন যখন একলা মানুষ, তখন কিন্তু আমার সময় অনেক বেড়ে গেছে। আর রবীন্দ্রনাথ নাকি বলতেন, বা তাকে, রবীন্দ্রনাথের তো আবার কিছু সাহাবী ছিল, তারা যখন জিজ্ঞেস করতো যে ঠাকুর মশাই, মেয়েরা স্বামী মরে যাওয়ার পরে এত বাঁচে কেন, এত সুন্দরভাবে বাঁচে কেন? বুঝতে পারো না, ওদের কাঁধের জোয়ালটা তো সরে যায়, তখন ওরা সগৌরবে নিজের মতো একজন মানুষ হিসেবে বাঁচে। তো এইসব নানান কথার ভেতর দিয়েও আসলে আমার বাসার আজকে অনেক কাজের একটি চাপ। তারপরেও আমি এই ওর চিন্তা চর্চার কথা শুনে আসলাম, যে আমি হয়তো ওর কথা শুনে শুনে কিছু ডট পাবো, কিছু ভাবনার সুযোগ পাবো, এই জন্যই আসলে আসা। কারণ সমসাময়িক, বা আমি সবসময় আমার অনুজদের পড়াটা আমি পাঠ বেশি করি।
আমি বুঝতে চেষ্টা করি যে ওরা কি বলতে চাচ্ছে, এই সময় কি বলতে চাচ্ছে, সেটা আমাকে ধারণ করা উচিত। এখন আমি মধ্যযুগে, হৃদয় যতই মধ্যযুগীয় হোক, মধ্যযুগীয় লেখা লিখলে চলবে না। তো এবং ভার্সাটাইল যে কথাটা আপনি বললেন যে হ্যাঁ এরা কিন্তু অনেক জায়গায় লিখছে। আর আপনি যে কথাটা বললেন এটার সঙ্গে আমি একমত যে ঘরে যদি দুজন লেখক লেখিকা থাকে, কবি থাকে, তাদের জন্য যে দুঃসহ একটা সময় সেটা বলাই বাহুল্য। কাঁদতে হলে বউটাকে কাঁদবে, ও সে যতই ভালো লেখক আর মন্দ লেখক কিছু আসে যায় না। এটা একটা পুরুষ প্রধান সমাজ এবং তাকে প্রতিনিয়ত আমাদের যুদ্ধটাই মূলত আমাদের মেয়েদের লেখার যুদ্ধটাই আসলে সেই পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে এখনো শেষ হলো না। তো কাজে আমরা আর অন্য ভাবনায় দিয়ে দিতে পারছি না। আমি প্রতিদিন আমার সংসারে যে শোষিত হচ্ছে আমার স্বামী, সন্তান, আত্মীয় স্বজন দ্বারা, এই কথাগুলো বললেই তো মেলা কাব্য হয়ে যায়। তো তখন সেটি আন্তর্জাতিকভাবে পৃথিবী নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যে তার চিন্তার জগৎটা, ওইটার সুযোগ আর সময় বোধহয় থাকে না। কিন্তু আমাদের মেয়েদের এখন এভাবে ভাবতে হবে যে চুলার পাড়ে থাকুন, আমি যখন পড়ার টেবিলে আমাকে বিশ্ব নিয়ে ভাবা উচিত। এখন বিশ্ব নিয়ে ভাবা ছাড়া আমাদের মেয়েরাও কিন্তু তারা অবসর হতে পারবে না। কারণ মেয়েদের সম্পর্কে অনেক ধরনের কথা, তাদের কবিতা খারাপ, তাদের মেয়েলি কবিতা ইত্যাদি ইত্যাদি বলা হয়। তো ওই প্রসঙ্গে একটু বলি, আমি একটা কবিতা লিখেছিলাম স্তনের অহংকার শিরোনামে। এটার বই দেখেও অনেকে আটকে উঠছে, আবার কেন এটা লিখছি এখন তো বোধহয় বেরি করতে পারতাম না। সেই কবিতাটি আমি প্রথম পাঠ করেছিলাম আসাদ চৌধুরী, কবি ইকবাল হাসান, এরা ইয়েতে ছিলেন তখন টরন্টোতে। তখন আমি আসাদ ভাইকে বললাম, আসাদ ভাই আপনারা যে আমাদের মেয়ের এই কবিতা বলে বাতিল করে দেন সব সময়, এই যে কবিতাটা আজকে আমি পড়বো আপনাদের সামনে, আপনি বলেন তো দেখি এই কবিতাটা কি একটা মেয়ে ছাড়া অন্য কেউ লিখতে পারতো? আপনাদের বিবেচনায় কেন, বিচারের সময় কেন একজন নারী যে জীবন যাপন করে সেই জীবনের কথা সে করবে, সেটাই তো স্বাভাবিক। আপনি তো সেটাই বিচার করবেন। কেন পুরুষের মতো লিখতে হবে? পুরুষের কথা বলবে, সে যেমন নারীকে কি চোখে দেখে, ছলনাময়ী, গলনাময়ী, কত কিছু বলে সে প্রতিষ্ঠা করে ফেলছে সমাজে। কিন্তু আমি আমার অন্যদেরকে বলি যে তোমাদের চোখে পুরুষ কেমন, একজন ধর্ষক পুরুষ কেমন, একজন প্রতারক পুরুষ কেমন, এটা লেখা উচিত। আমরা যদি না বলে যাই তো দাঁড়াবে না যে সমাজে তারা অলওয়েজ একটা ভালো মানুষ হিসেবে আছে। নারীর নানা ছলা কলা দিয়ে নারীকে কিভাবে পিষ্ট করা হচ্ছে, আর যে নারী আবার প্রতিবাদী সেটা জীবনে ভালোই না। একমাত্র নারী সেই নারী সমাজে গৃহীত, সেটি হচ্ছে যে নির্বিবাদে সব মেনে নেয়। একটি মেয়ে পাশের বাড়িতে বিয়ে হবে, আরেক বাড়িতে যদি জানতে চায় মেয়েটা কেমন, ভালো না, আর কিচ্ছু শব্দ লাগে না, ভালো না, সে বাতিল হয়ে যায়। তো এই প্রতিদিনের এই যুদ্ধ তো আমরা করছি, তবে সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে খুব ভালো লাগছে আমার যে কয়েকজন পুরুষ শ্রোতা আছে অন্তত আমাদেরকে শোনবার জন্য। ততদিনে নারীদেরকে নিয়ে আরেকটা যুক্ত করেছে, আরেকটা অনুষ্ঠান কবি নারীদেরকে নিয়ে, এই জন্য যুক্তকে আমি ধন্যবাদ জানাই। আর যুক্ত যে আজকের অনুষ্ঠানটা করলো সেটার জন্য ধন্যবাদ। আর আমি নাটক লিখছি, উৎসার সঙ্গে বহুদিন একসঙ্গে সহকর্মী হিসেবে কাজ করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে চলে গেছে, অনেক স্মৃতি আছে। অনেকদিন পর তাকে দেখে ভালো লাগলো, অনেক সুফিয়াকে দেখলাম, খুব ভালো লাগলো। আসলে একটা ভাঙনের পরে যখন নতুন করে মানুষ একত্রিত হয় সেটার একটা আলাদা আনন্দ থাকে। সেই আনন্দের মধ্যে ফারজানার চিন্তা আমাদেরকে নতুনভাবে উদ্বুদ্ধ করলো। তাকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আমরা আশা করি যে আপনাকে আরো পাবো। আপনার বিভিন্ন চিন্তার দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমাদের কলম আরো কিছুটা শানিত হবে এবং সাহসী হবে। ধন্যবাদ। আসলে বুশরা আপা নিজেও লেখালেখির মধ্যেই আছেন এবং ওই যে চিন্তা চর্চার যে ধারার বদল
নানান দিকে হচ্ছে সেইগুলি একজন এখন প্রতিনিধি। আমি আজকে খুব আগ্রহ নিয়ে এসেছিলাম। আমি ফারজানার সাথে প্রথম দেখা আমার, আমি তার সম্পর্কে আগে শুনেছি এবং একটু পড়েছি, তো সেটা থেকে আমার খুব কৌতূহল ছিল। আর এই বিষয়টায় আমার খুব কৌতূহল আছে, আমি আগ্রহ নিয়ে এই বিষয়টায়। এবং আমি বলি যে নানা রকম নালিশ টালিশ আমাদের আছে, নারী হিসেবে, মেয়ে হিসেবে। তারপরও আমি নিজে ব্যক্তিগতভাবে সুখী বলবো যে আমি নারী, এই জন্য আমার কোনো খেদ বা দুঃখ নেই। আমি যেটা ফারজানা যেদিকে আলোকপাত করলেন, আমার কাছেও খুব ইন্টারেস্টিং লাগলো যে হ্যাঁ, গল্প লিখছে, কবিতা লিখছে, তারপরেও চিন্তা চর্চার যে অন্য দিকে, যেটাতে বিশ্লেষণমূলক উপন্যাস, কিন্তু বিশ্লেষণ হয়, উপন্যাস হয় পর্যবেক্ষণ, তারপরে আত্মজীবনীতেও একটা বিশ্লেষণ থাকে, স্মৃতিকথা সবকিছুতে। তো তারপরেও আলাদা করে এটা ঠিক যে প্রবন্ধ সাহিত্য বা ওই ধরনের বিষয়গুলো হচ্ছে না খুব, কিন্তু আমার মনে হচ্ছে এখন হচ্ছেও কিছু। তো আমি মেয়েদের যে সীমাবদ্ধতার জায়গাটায় আমি নিজেও খুব বোধ করি। এখানে বসে থাকতে থাকতে আমার একটা কথা মনে হলো, আমিও শিক্ষক ছিলাম, ফারজানাও শিক্ষক, তো পড়েছি ছাত্র জীবনে এবং পড়িয়েছি কিং লিয়ার। তো কিং লিয়ার যখন আপনারা বোধহয় গল্পটা সবাই জানেন। তো কর্ডেলিয়া ছিল কিং লিয়ারের ছোট মেয়ে, এবং কর্ডেলিয়া বলেছিল যে অন্য দুই মেয়ে, সেই দুই মেয়ে আসলে মিথ্যে কথা বলেছিল বাবাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু ওরা আসলে ছিল খুবই সুবিধাবাদী। তারা জানতো যে তাদের এই কথার উপরে রাজ্য ভাগ হবে, তারা ভাগ পাবে, তো তারা সেই জন্য মিথ্যে কথাটা বলেছে। কর্ডেলিয়া সত্যি কথা বলেছে। তো আমি যখন প্রথম পড়ি অনার্স ফার্স্ট ইয়ারে কিং লিয়ার, তখন থেকে আমার কর্ডেলিয়ার ব্যাপারে, মানে শেক্সপিয়ারের এই নাটক নিয়ে তো হাজার হাজার ব্যাখ্যা, হাজার হাজার প্রবন্ধ লেখা হয়েছে। তো আমার কিন্তু মানে একটা মেয়ে হিসেবে আমি কেন জানি কর্ডেলিয়ার ব্যাপারে আমার একটা নালিশ ছিল মনে মনে, এখনো কিছুটা আছে। সেটা হয়তো বা সেই যে আমাদের প্রাচীনকালীন চিন্তা, ওরা বলবে, ফারজানারা বলবে, কারণ ফারজানারা আমাদের পরের প্রজন্মে, সেটা হচ্ছে যে কর্ডেলিয়া বলেছিল যে আমি ঠিক যতটা বাবাকে ভালোবাসতে হয় ততটাই তোমাকে ভালোবাসি, আর বাকিটা আমার স্বামীকে দেব। তো কিং লিয়ার অসম্ভব নার্সিসিস্টিক, অসম্ভব আত্মকেন্দ্রিক, রাজারা যেমন হয়, তো সে ভাবতেই পারে না যে তার ভাগ আর কেউ পাবে। বা সে তো কিং লিয়ারের কিন্তু নাটকটাকে আমার মনে আছে আমরা এইভাবেও রচনা লিখেছিলাম, টিউটোরিয়াল করেছিলাম, হাউ ফ্রম কিং হি বিকেম আ হিউম্যান বিং। It's the struggle of it's the story of a man king becoming a human being. তো যাই হোক, আমার কাছে সবসময় মনে হতো যে কর্ডেলিয়া আসলে বোকা মানে মেয়ে হিসেবে বোকা, যে ও মেয়েদেরকে, আমরা এইটুকু মনে হয় আমরা সবাই অলরেডি এটা আলাপও করেছি, শুনেছি, যে অনেক ভেবে চিনতে বুঝিয়ে মানিয়ে চলতে হয়। তো সেইখানটা আমার কাছে মনে হচ্ছে ও তোর বাবাকে ভীষণ ভালোবাসতো, এবং কর্ডেলিয়া ছিল লিয়ারের সবচেয়ে প্রিয় মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে, সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের। তো সে তো বুঝতো তার বাবা কিসে খুশি হয়, কিসে হয় না। ও যে বোকার মতো বলে দিল যে আমি তোমাকে অতটা ভালোবাসি না, এই করলে তো সংসারে টেকা যায় না। এবং মেয়েদের কিন্তু এত কিছুর পরেও আমার যেটা মনে হয় যে আমরা অনেক নালিশ করি, মেয়েদের উপরে অনেক কিছুর অভিযোগ করি, অনেক ধরনের কি বলবো বিভেদ, অনেক বৈষম্য আছে, তারপরও মেয়েদের ভেতরে একটা অন্তর্নিহিত শক্তি থাকে। আমি আমার নিজের পর্যবেক্ষণ দিয়ে দেখেছি, খুবই সামান্য, আমি অত দুর্বল পর্যবেক্ষণ, তবু যেন মনে হচ্ছে মেয়েরা
সংসারে অনেক বেশি শক্তি ধরে সংসারের প্রতিকূলতাকে মুখোমুখি প্রতিকূলতাগুলোর মুখোমুখি হবার। ছেলেরা তার চাইতে অনেক তাড়াতাড়ি ভেঙে পড়ে, এটা আমার ধারণা, আমি বলছি না যে সত্যি হবে। কিন্তু তো সেইখানে মেয়েরা এই প্রতিকূলতা বা বিভিন্ন ধরনের মেজাজ এবং বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গিগুলোকে তার নিজের ভেতরে অ্যাকোমোডেট করে কিন্তু সে সংসারে টিকে থাকে এবং সংসারটাকে টিকে রাখে। আমার সবসময় সেই জন্য মনে হতো যে কর্ডেলিয়া বোকা, সে কেন বাবাকে বোঝেনি, কেন ঠিক মতো বলেনি। এটা এখনকার দিনে ফারজানারা বলতে পারে যে এটা হচ্ছে আমার মা চাচিদের চিন্তা ভাবনা, কিন্তু আমি এখনো কিন্তু এটাকে ভাবি যে একেবারে যুদ্ধ বাঁধিয়ে বাবাকে এত ক্ষিপ্ত করার কোনো দরকার ছিল না। সে একটা কমন সেন্স সম্পন্ন মেয়ে হলে এবং একটু বুদ্ধিশুদ্ধি আলা মেয়ে হলে, যে কিনা সংসারে চলতে চায়, চলতে পারে, তাহলে সে এইভাবে কথাটা বলতো না। অবশ্য তাহলে নাটকটাও লেখা হতো না, সেটা একটা বড় ব্যাপার। তা আমি যেটা বলতে চাচ্ছি যে মেয়েদের ভেতরে এই জিনিসগুলো থাকে। তারপর আমাদের জন্য যে ব্যাখ্যাটা ফারজানা দিয়েছে, আমি নিজে অনেকদিন ধরে চিন্তা করেছি যে আমাদের এদিকে আমরা অনেকটা পিছিয়ে, তারপরও আমার মনে হয় যতটা মানে আমরা পিছিয়ে ছিলাম সেই তুলনায় বেশ খানিকটা এগিয়েছি। কারণ আমি নিজেকে দিয়ে বুঝি, আমার মনে হয় আমাদের এখানে আমরা যারা আছি সবাই, আমরা কিন্তু জীবনটাকে ওইভাবে জীবনের আস্বাদটা নিতে পারি না। আমি তো আমার বয়স এখন ৭১, আমি সত্যি কথা রাতের ঢাকা দেখিনি, কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারে তখন তো ছিল সূর্যাস্ত আইন, সূর্য ডোবার আগেই বাড়ি চলে আসতে হবে। বিয়ের পরে স্বামীর সাথে প্রথম রাতের ঢাকা দেখেছি, একটু আধটু হেঁটেছি, তাও আমরা ওই যে ছোটবেলার একটা ভয়, রাত 10টার মধ্যে বাড়ি চলে যাওয়া। এখন অব্দি, এখন তো আমি বেরি হই না দরকার না পড়লে কোনো রাতে। তো আমি বলছি এটা শুধু রাতের ঢাকা না, অনেক জায়গা, অনেক মানে জীবনের অনেকগুলো দিক হয়তো আমরা ভালোভাবে দেখতে পাই না। সেই সব জায়গায় প্রবেশ করারই আমাদের কোনো উপায় থাকে না। তাতে হয়তো কিছুটা মানে আমাদের বিষয়বস্তুর, আমি বলবো যে বিষয়বস্তুর হয়তো মানে বৈচিত্র্য হয়তো বা কম হলেও হতে পারে। কিন্তু আমার আবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আমি বলবো যে শুধু মেয়েদের যে পর্যবেক্ষণ, মেয়েদের যে জগৎ, সেটাও কিন্তু কম বিচিত্র নয় এবং সেটাও কিন্তু কম মানে বিস্তৃত বা বিপুল নয়। যদি দেখার চোখ থাকে, যেমন আশাপূর্ণা দেবী কিন্তু একটা বিষয় আমার কাছে, যে উনি তো ওই অন্তর্মহলটাকেই দেখেছেন, কিন্তু মানুষের যে মানুষের মনের যে বৈচিত্র্য এবং সেখানে যে কত রকমের রঙের খেলা উনি, এবং আমার একজন খুব প্রিয় পরিচালক হচ্ছেন অপর্ণা সেন। উনি তো আমাদের চাইতে আরো অনেক বেশি অ্যাডভান্স ছিলেন, সুযোগ সুবিধা এবং কাজ করেছেন। তারপরে উনিও কিন্তু মেয়েদের জগৎটা নিয়েই কাজ করেছেন, ছবি বানিয়েছেন, এবং সেইখানে উনি কিন্তু তার একেবারে চরম উৎকর্ষটাই প্রদর্শন করেছেন। তো সেইটাও হয়। তারপরও আমরা মানে আমি বলবো যে এই এলাকায় মুসলিম প্রধান হওয়ার কারণে, মানে আমাকে খুব গলাটা নামিয়ে বলতে হবে কথাটা, যে এই কারণে এই যে রক্ষণশীলতাটা, সেই রক্ষণশীলতাটাকে আমরা তো অতিক্রম করতে পারছি না, বরং নানাভাবে আরো রক্ষণশীলতাটা বাড়ছে। এবং রক্ষণশীলতা বাড়লে তো আমাদের পক্ষে কথা বলাও কঠিন হবে, লেখাও কঠিন হবে, বিশ্লেষণ করাও কঠিন হবে। আমি সত্যি কথা বলি যে আজকে হয়তো
আমাদের যখন অল্প বয়স ছিল আমরা কিন্তু, এখন আমি আমার মেয়ের সাথে প্রেম এসব কে কার সাথে কি হচ্ছে এগুলো খুব অবলীলায় বলি। আমরা কিন্তু আমাদের অল্প বয়সে আব্বাদের সামনে আমাদের সামনে এসব শব্দ উচ্চারণও করতাম না, যেন এগুলো নেই। মানে আমি না বললে যে এগুলো নেই তা কিন্তু নয়, কিন্তু আমরা মানে তখনকার ছিল এরকম। তো এখন তো সেগুলো অনেক ইয়ে হয়ে গেছে। আমি নবনীতা দেবসেনের লেখা খুব ভক্ত। তো আমি যখন পড়ি তখন আমি ভাবি, আমি ওনার কিছু মানে অনেক অনেক আধুনিক, অনেক অগ্রসর চিন্তা ভাবনা। তার কারণ হচ্ছে কয়েক প্রজন্মে তো ওনারা শিক্ষিত, আমরা কিন্তু 1-2 প্রজন্মে শিক্ষিত হচ্ছি। তারপরেও আমাদের ধর্মীয় কারণে, এর কারণে কিন্তু সংস্কৃতির চর্চাটা কম। তো সংস্কৃতির চর্চা না থাকলে মুক্ত চিন্তার চর্চা কিন্তু আসবে না, এটাও একটা সত্যি কথা। এবং তার মধ্যে বিশেষ করে মেয়েদেরকে ছিল, ওই দিকেও ছিল মেয়েদেরকে একেবারে পুড়িয়ে মারার ঘটনায় তো ছিল। তারপরে সেগুলো কিন্তু আস্তে আস্তে পার হয়েছে। তো আমাদের যে সমস্ত কিছুর ভেতরেই যে প্রচন্ড রক্ষণশীলতা কোনো না কোনো ভাবে আছে, রয়ে যাচ্ছে, এবং সেইটা যেমন রয়ে যাচ্ছে, আবার আরেকটা জিনিস হচ্ছে যে আধুনিকতার বোধটা সম্পর্কে আমার মনে হয় আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা বহিরঙ্গের প্রকাশটাকে আধুনিকতা মনে করি, যে আমি খুব একটা আধুনিক পোশাক পরলাম, কিন্তু আধুনিক পোশাক পরা খুব কম মানুষকেই কিন্তু আমি মানসিকভাবে আধুনিক দেখেছি। যে একটি মেয়ে দ্বিতীয় বিয়ে করছে, বা কোনো একটা বিবাহ বিচ্ছেদকে সহজে প্রথমেই কেন হলো কার দোষে, যেটা তো আমার জানারও দরকার নেই। আর আমি সবসময় আমি এগুলোর একটাই উত্তর দিই যে কোনো এক কথায় প্রকাশ নেই, আর আমি জানি না। তো আমি বলছি যে এই বিষয়গুলো আমাদের সমাজকে গণ্ডিবদ্ধ করছে, সংকীর্ণ করছে, এখনো তাই হচ্ছে। এখন যেমন আমরা একদিকে প্রচন্ড নানা ধরনের পোশাকে পরিবর্তন দেখছি, যে পরিবর্তনটা আমাদের মানে সমাজ সম্পর্কে একটা ভুল বার্তা চারদিকে দিচ্ছে, সেই সাথে আবার একই সাথে পাশাপাশি আমরা দেখছি প্রযুক্তির ব্যবহারে বা অপব্যবহারে বা দুর্ব্যবহারে, যাই বলি না কেন, অনেক কিছু ছড়িয়ে অনেকটা পর্যায়ে চলে যাচ্ছে, মানে কি বলবো এটাকে, ক্রাইমের পর্যায়ে চলে যাচ্ছে, অপরাধের পর্যায়ে চলে যাচ্ছে, এবং মেয়েদেরকে বিভ্রান্ত করছে। সবচাইতে বেশি যেটা হচ্ছে যে আমাদের কিশোর কিশোরী তরুণী এদেরকে বিভ্রান্ত করছে। ওরা হয়তো ওই চাকচিক্যটাকে আধুনিকতা মনে করে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু মনের দিক থেকে মোটেও আসলে উদার হতে পারছে না, আমরা পাচ্ছি না। তো এই সব কিছুই তো আমাদের চিন্তার ক্ষেত্রে চিন্তাকে বাধাগ্রস্ত করছে, এবং আমি বলবো যে মহিলাদের চিন্তাকে অনেক বাধাগ্রস্ত করছে। যে আমি যদি এখন লিখতে যাই কোনো একটা সময়, আমার মনে হয় বছর 20 আগেও, সত্যি কথা বলবো যে আমরা যৌনতা কথাটাকেও কিছু উচ্চারণ করতাম না সহজে। হ্যাঁ, আমরা যেহেতু ক্লাসে পড়িয়েছি, সেইটাও মানে খুব তাড়াতাড়ি করে ওই শব্দটাকে পাশটাকে আমরা চলে যেতাম। হ্যাঁ, তোমরা পড়ে নিও। আমার মনে আছে হয়তো রানারাও পড়েছেন দ্য সানস অ্যান্ড লাভার্স। এইটা আমরা ছাত্রদেরকে বোঝাতেই পারি নাই। তারা সমানই প্রশ্ন উত্তরে লিখে দিয়েছে যে পল ফেল ইন লাভ উইথ হিজ মাদার, মানে ওই রকম লিখে দিয়েছে। এটা কি কমপ্লেক্স, কি সমস্যা, কি জটিলতা, এটা বোঝানোই যায়নি। এত মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা ভাবনার ভেতরে কোনো ধূসর এলাকা নেই, কোনো জটিলতা বিশ্লেষণ এসব নেই। তো যাই হোক, এই সব কিছু আমাদেরকে কিছুটা যেমন পিছিয়ে দিচ্ছে। আশা করি যেহেতু এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, গবেষণা হচ্ছে অবশ্যই, এবং অনেকেই শুরু করেছেন লিখতে,
আমরাও হয়তো আমি খুব ভীতু মানুষ, আমি সেই পুরনো মূল্যবোধগুলো আমাকে প্রায় সময়ই পেছনে টানে এবং আমি চেষ্টা করি সেগুলোকে ছাড়িয়ে ভাবি যাব। তো আশা করি যে এগুলো আমাদেরকেও সাহস দেবে। অনেক ধন্যবাদ ফারজানা, আমার ভালো লাগলো আজকে আলোচনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আর আমার মনে হয় যে আমরা একটু এখানে উপস্থিত পুরুষদের কারোর কাছ থেকে একটু কথা শুনতে চাই। আসলে কি বলবো, এই সারা পৃথিবীতে অনেক তত্ত্ব আসছে যাচ্ছে, এখন এই জেন্ডার নিয়ে এত কাজ হচ্ছে, মাস্কুলিনিটি ফেমিনিটি তত্ত্ব তো নিয়েও অনেক কথা হয়েছে। তো সেইখানে আসলে ছেলেদের তো ওই যে ফারজানা যেটা বলছিলেন যে মেয়েরাই লিখছে আত্মজীবনী, সেইখানে এমন হচ্ছে আসলে স্বামী মারা যাওয়ার পর তাকে নিয়ে লিখতে হবে, সেই যে থেকে উৎসারিত অনেক আত্মজীবনী আছে। আসলে ছেলেরা লিখেছেন তার স্ত্রীদের কথা প্রধান রেখে বা তাকে মনে করে, এই রকমের লেখা তো আসলে চোখে পড়ে না, খুবই হয়তো দুর্লভ হবে। তো ছেলেদের তো আসলেই ওইভাবেই তাদের সোশ্যালাইজেশন হয়, তাদের মাইন্ডসেট ওইভাবেই তৈরি করা হয় যে ফেমিনিটিটাই আসলে একটা খুব দুর্বল জায়গা, সেটা ছেলেদের জন্য ভারী লজ্জার কথা। বউয়ের কথা বলা এটা তো খুব লজ্জার কথা। ওদেরকে বলা হয় স্ত্রৈণ, কান্না এটা মেয়েদের ব্যাপার। তো এই যে ছেলেদের মাথার ভেতরে এই সমস্ত এগুলো তো ছেলেদের জন্য খুব কি বলবো দুর্ভাগ্যেরই কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব এখনো ওইরকম পাওয়া তো কঠিন, কিন্তু আমি আশা করি যে আমাদের আজকের অডিয়েন্সের ভেতর থেকে কেউ না কেউ একটু কথা বলবে যে তারা কিভাবে দেখেন এই ব্যাপারগুলো। আমি কি বলবো, সবার সামনে এভাবে কথা বলতে খুব একটা অভ্যস্ত নই। আমি কথা ভুলে যাই, সেটা হচ্ছে আমার প্রধান দুর্বলতা। তারপরে হচ্ছে যে আমি দীর্ঘদিন দেশের বাইরে আছি, বিলেতে আছি। আমি আজকে এখানে আসবার মূল কারণ হচ্ছে যে অনুজ প্রতিম, ডক্টর ফারজানা সিদ্দিকা, আপনাদের ডক্টর ফারজানা সিদ্দিকা, কিন্তু আমাদের ওর এই যে প্রেজেন্টেশন এবং টপিকটা, আলোচনার বিষয়টা আমার কাছে দুর্দান্ত রকমের প্রয়োজনীয় মনে হয়েছে আজকের পরিবেশে, আজকের দিনে। আমি আশা করছিলাম, যদিও লীনা আপা বললেন যে আমার আশাটা করাটা একটু অধিকই হয়ে গেছে, আর একটুখানি লোক সমাগম আশা করছিলাম। সে যাই হোক, সেটা বাস্তব কারণ আছে। আপা যখন বলছিলেন, মুবাশশির আপা যখন বলছিলেন, রনি যখন বলছিলেন, অন্যান্য বক্তা যখন বলছিলেন, তখন আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এবং বাস্তবতার সাথে সেটা মিলিয়ে দেখবার চেষ্টা করছিলাম। এক্স্যাক্টলি এই বিষয়গুলো ঘটছে। আমার ওয়াইফ আমার বন্ধু ছিলেন আগে, তারপরে আমার স্ত্রী হয়েছেন। আমাদের সম্পর্ক প্রায় 30-35 বছরের। আমরা একজন স্কুল থেকে আমাদের পরিচয়, দীর্ঘদিনের আমাদের পরিচয়। আজ পর্যন্ত একান্ত বান্ধব আড্ডা ছাড়া যদি তার স্বামী সম্পর্কে বলা হয়, উনি কিন্তু সবকিছু বেছে ভালোবেসেই করবেন। শুধুমাত্র যে বললাম একান্ত বন্ধু প্রশান্ত মৃধার সাথে যদি কথা হয়, সে হয়তো একরকম বলবে, আমাকে উপস্থাপন করবে একরকম ভাবে। কিন্তু রনির সাথে যদি বসে, তাহলে রনির কাছে কিন্তু ভালো বিষয়গুলো বলবে। এটার কারণটা কি? এটা নিশ্চিতভাবে একটা কারণ আছে। মুবাশশির আপা আরেকটা বলছিলেন যে কর্ডিলিয়ার কথা, মানে আমরা একটা কথা কিন্তু কর্পোরেট জগতেই বলেন বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বলেন, একটা কথা খুব চালু আছে, টেকনিক্যাল হওয়া। এই শব্দটা আমি যে কি পরিমাণ অপছন্দ করি। হ্যাঁ, হয়তো বা টেকনিক্যালিটির প্রয়োজন আছে, সব জায়গায় সব কথা বলা যায় না, বলতে হয় না। এই যে কেন সাকসেস করতে হবে, আমি যেটা বলতে চাই সেটা কেন বলতে পারবো না, সেটা আমি ব্যক্তিগতভাবে সেটা প্রচন্ড অস্বস্তি বোধ করি। আমার একটা কেমন চারটে ধরার মতো একটা বিষয় মনে হয়। একজন নারী, আমি একজন পুরুষ,
এখনো পর্যন্ত আমাদের সমাজে পুরুষ ডমিনেটেড সমাজে বাস করছি আমরা। সে বিলিতি হোক, যুক্তরাষ্ট্রই হোক, বাংলাদেশ হোক, শহর গ্রাম যেখানেই হোক না কেন, এই এই অবস্থার চেয়ে বাইরে না, কিন্তু আমরা মূল জায়গাটা কিন্তু আমরা মোটামুটি একই রকম থাকে, পুরুষ ডমিনেটেড। রনি বলছিলেন হলের কথা বলছিলেন যে ওই যে শান্ত আর একটা নির্দিষ্ট সময়ের ভেতরে যেতে হবে, বাইরে ছেলেদের তো কোনো বাধা নেই, কেন পারবে না? প্রশাসন কি বলছে? আমরা কি মেনে নিচ্ছি? হ্যাঁ, মেয়েদেরকে নিরাপত্তা দিচ্ছে। ওয়াই? নিরাপত্তাটা কেন দিতে হবে? নিরাপত্তা দেওয়ার প্রয়োজনটা কি, তাই না? তার মানে কি আমাকে নিরাপদ কেন থাকতে হবে? আমার নিরাপত্তার কথাটা একজন নারী হিসেবে একজন নিরাপত্তার কথা কেন আমাকে ভাবতে হবে? এই যে শূন্যতাটা, এই শূন্যতা যেমন দায়ভার আমাদের সমাজে, এই শূন্যতা দায়ভার আমাদের রাষ্ট্রে, ঠিক তেমনি একজন নারী যখন স্বামীর বা তার সঙ্গী, তার প্রেমিকের সমস্ত কথা বলতে পারছেন না, মানিয়ে নিতে হচ্ছে। মানিয়ে মানে কি করলে ভালো হবে, কি করলে সেটা তার ইমেজটা, আমাদের স্ত্রী কেন করবে না, রনির সাথে কেন সে আলোচনা করবে না, আমার ইমেজটা নষ্ট হবে, এটা ভাবতে হচ্ছে। কেন? আমি যখন বলছি আমি হয়তো সেই রাগটা করছি না, নারীর চিন্তা কেন আলাদা করে নারীর চিন্তা হবে? কেন আমাদের চিন্তাটা হতে পারছে না? নারী যতদিন না মানুষ হয়ে উঠতে পারবে, নারী যতদিন না একটা একক সত্তা হয়ে উঠতে পারবে, ততদিন যে বেগম রোকেয়ার কথা বলেছেন, বেগম রোকেয়া পরবর্তীতে রনিয়া একটা নাম বলছেন, ভুলে গেছি, সুফিয়া কামাল, এদের কথা বলেছেন। এনারা হচ্ছেন এক একটা বাঁক, নদী চলার পথে এক একটা বাঁক, এক একটা মোড় ঘুরিয়ে দিয়েছে, সেটা ক্ষীণকাল অথবা স্থায়ী হয়েছে। তারপরও এই বাঁকের পরেও কিন্তু পরিবেশ পরিস্থিতি খুব যে বেশি চেঞ্জ হয়েছে তা কিন্তু না, বদলে গেছে তা কিন্তু না। নারী কিন্তু সে অবস্থানে আছে, একটা খোলসে কি বলবে কি বলবে না, কি ভাববে আরেকজনে, কি ভাববে অন্য, কি ভাববে, এই বিষয়টা কিন্তু আমাদের সবসময় মাথায় রয়ে গেছে। এ বিষয়ের উত্তরও দরকার। আমি আমার বন্ধু প্রশান্ত মিত্রের কাছে ব্যক্তিগতভাবে একটা উত্তর চাইব। যে যেমন আপনার একটা কথা বললেন যে আসাদ চৌধুরীর কাছে বলেছেন যে নারীর লেখা, হ্যাঁ এটা আমি নিজেও দেখেছি যে নাম ছাড়া কোনো লেখকের নাম নেই, লেখা যদি পড়া যায় নারীর একটা বৈশিষ্ট্য আসে, বোঝা যায় যে এই লেখাটা হয়তো বা একজন নারী লিখেছেন, নারীর পার্সপেক্টিভস থেকে। লেখক তো ভিন গ্রহের কেউ নয়, লেখক তো তার নিজের অভিজ্ঞতাটাই শেয়ার করবেন। নারীর এক্সপিরিয়েন্স, অন্যদের কথা যদি বলি, নারীর এক্সপিরিয়েন্স, পুরুষের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। ভালোবাসার কথা বলেন, যা কিছু বলি, জীবনযাপনের কথা, সংসার যাপনের কথা যদি আমরা বলি, সবই তো ডিফারেন্ট। নারীর পার্সপেক্টিভস থেকে যদি লেখেন, সমস্যাটা কোথায়? আমি প্রশান্তের কাছে যে কথাটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই নারী হয়ে লেখার মাঝে নারীত্ব প্রকাশ করাটা এবং পুরুষত্বের যে ফারাকটা, বিভেদটা, এটা কোন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, এটাই মূলত আর কি। অসংখ্য ধন্যবাদ। একটা চমৎকার একটা সুযোগ, আমার জীবনের একটা মাইলস্টোন হয়ে থাকবে আজকে আলোচনা, যুক্ত আপনারা যারা এসছেন। অফকোর্স ডক্টর ফারজানা সিদ্দিকা, আমাদের রনি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বাদল, তাই তো? আমরা কি প্রশান্তর কাছ থেকে শুনতে পাবো? না, তাকে সে একটা প্রশ্ন করছে আর কি। ওই যে বাদল একটা প্রশ্ন উপস্থাপন করেছে আপনার কাছে, সেই প্রসঙ্গে বলবেন কি না একটু?
যে কি কেন আমরা নারীর মতো করে নারীর অভিজ্ঞতা থেকে যখন নারী লেখে তাকে আসলে কেন অন্যরকম ভাবে দেখি, মানে সেই দেখাটা কিরকম আপনার কাছে, সেটা একটা প্রশ্ন করেছিলাম, যদিও এই প্রসঙ্গে আপনি দু কথা বলেন আর কি। একটা নাম বাদ পড়ে গেছে, এটা আগে বলা উচিত। তার আগে ফারজানা সিদ্দিকাকে ধন্যবাদ। তারপরে দিলারা হাফিজ, দিলারা আপাকে, মুবাশশারা খানম, অধ্যাপক মুবাশশারা খানম, তারপরে বাদল, যার আয়োজক আমাদের রানা আপা। সেটা হলো সম্ভবত ফারজানা সিদ্দিকা কথাটা বলেছেন যে স্বামীরা পরে মারা যান, আগে মারা যান। সিরাজুল ইসলাম চৌধুরীকে নিয়ে একটি অসাধারণ লেখা বই পড়ে, এটা বোধহয় আমার আপন তিনজন এই নামে বইয়ের। আর বইটার নাম হলো বন্ধুর মুখ, লেখাটার নাম হলো বন্ধুর মুখচ্ছবি। অসাধারণ লেখা। পরবর্তীকালে বোধহয় এটা ওই ওনার বাবাকে একটা অংশ, মাকে একটা অংশ, আর স্ত্রীকে এগিয়ে আমার আপন তিনজন বা এরকম নামে কোনো বইয়ে। আর আপনি যে বইটা বললেন ওটাও সংকলিত থাকতে পারে, কিন্তু লেখাটি দীর্ঘ লেখা, খুবই ভালো লেখা, খুব ভালো লেখা। আর নারীর চিন্তা চর্চা ইত্যাদি কথা বললে গেলে বেগম রোকেয়া অনেক আগের মানুষ। রাজশেখর বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়দের সমকালীন। সেই হিসেবে যদি বাঙালি মুসলিম নারীরও অব্যাহত যাত্রার কথা বলা হয়, সেটি অনেক দিন। বাঙালি হিন্দু নারী বা আরো ছোট করে বললে বর্ণ হিন্দু নারীদের অগ্রযাত্রার কথা বললে সেটাও অনেক দিন। কিন্তু উভয় ক্ষেত্রেই সেটি যে মাত্রায় যে মানে হতে পারত, উভয় বাংলাতেই বা উভয় সম্প্রদায় বা আরো বড় অর্থে বাঙালি নারীর ক্ষেত্রে এটি যে কোনো কারণে ঘটেনি। স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথের বড় বোন, বেশ খানিকটা বড় বোন, এবং বাংলা ভাষার প্রথম দিককার উপন্যাসিক, এবং জনৈকা হিন্দু রমণী বা হিন্দু এখানে ইন্ডিয়ার অর্থে হিন্দু রমণী বা এরকম একটি উপন্যাস প্রকাশিত হয়। সেটি ওই যে মোল্লানেস বলে যে ভদ্রমহিলা বাইরের, তার যে ফুলমণি করুণার বিবরণ, তার প্রায় সমকালীন। হ্যাঁ, হ্যানা ক্যাথরিনা মোল্লানেস বলে যে ভদ্রমহিলার বাংলা উপন্যাসটা তার সমকালীন একজন বাঙালি উপন্যাস, মহিলা উপন্যাসিকের একখানা উপন্যাস আছে, জনৈক, মানে যেটার কথা দাঁড়ায় আর কি মিসেস, মানে জনৈক পুরনারী, জনৈক পুরনারী উনি লিখছেন আর কি। সেটিরও বয়স কম নয়। স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথের বড় বোন, তাদের নিঃসন্দেহে বঙ্কিমের কাছাকাছি না হলেও প্রায় কাছাকাছি বয়সে। এখন তারপরে সেই চর্চাগুলো এখানে কেন বা কিভাবে এসছে সেই বলাটা অনেক বিস্তারিত আলাপে দাঁড়ায়। তবে মুবাশশারা আপা যে কথাটা বললেন ওটা খুব সত্য কথা। আমার সমকালীন বন্ধু যারা নারী লেখক আছেন বা যারা একসাথে চলতে শুরু করেছিলাম, তাদের সঙ্গে আমার একটি ব্যক্তিগত তর্ক হতো, যারা একদম সমকালীন। অদিতি ফাল্গুনী, রাশিদা সুলতানা, সে বেশ আগে 90-এর দশকের শেষ দিকে অথবা ওই দশকের শুরুর দিকে পাপড়ি রহমান, এদের আমি অনেক সময় বলতাম যে বিষয়ের খোঁজ করতে যাওয়ার দরকার নেই। হারির পৃথিবীতে সবচেয়ে বড় গল্প হলো ওখানেই যে মাইন্ড বা মটকি বা ধামা বা গোলা, তাতে যখন চালটা কমে আসতে থাকে, ওই হিস্সাটা যিনি জানেন তার থেকে বড় হিস্সাদার আর কেউ নেই। এবং ওই জায়গাটা খোঁজ তারা রাখেন, এবং রাখেন বলে সমস্ত মানুষের সঙ্গে তার, মানে ওই পরিবার এবং ওই বৃত্তের, যৌথ পরিবার হোক বা যে পরিবার হচ্ছে, বৃত্তের যে খোঁজটা উনি রাখেন, ওই গল্পটি, ওই অন্তঃপুর বা অন্দরমহলের গল্পটি লেখা হলো না। আপনারা আমাকে দোষ দেবেন না, আমার ধারণা এই বিচ্যুতির একটি বড় কারণ মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীকে আমি একদম হেয় করছি না, কিন্তু মহাশ্বেতা দেবী যখন মনে করলেন বা বোঝালেন
চট্টিমুন্ডা এবং তার তীর এবং তার আগে অরণ্যের অধিকার, এই ধরনের লেখা দেখা যাচ্ছে যে একই হাতে তার অসাধারণ লেখা 1084 মা, একদম অন্তঃপুরের ঘটনা। এর বাইরে যখন গেলেননি, তারপরে মনে করা শুরু হলো যে বাইরের জগৎ নারীর লিখলে সেটা অনেক বেশি ভালো লিখতে পারবেন। কিন্তু আশাপূর্ণা দেবী মশাদার থেকে অনেক সিনিয়র, আশাপূর্ণা দেবী বিষয়টা কিন্তু অনেকটাই গার্হস্থ্য জীবনের ভিতরে রাখলেন এবং এত পরিমাণে গল্প লিখেছেন, 600-র উপরে গল্প, 150-র উপরে উপন্যাস, শিশু কিশোরদের বাদ দিলে, বা 200-র মতন উপন্যাস, মানে এত এত পরিমাণে লেখা এবং সব গল্পেরই বিষয় প্রায়শই অন্তঃপুর, এবং আপনি সেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন। বিষয়টা হলো এই, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে শিল্প হিসেবে কি মাপের হবে, চিন্তা চর্চার পাশে থেকে শিল্প হিসেবে কি মাপের হবে, সেটার থেকে জরুরি ছিল যে যে অংশের কথাটা জানেন তার সেই অংশে সেই জায়গার কথাটা যথাযথভাবে লিপিবদ্ধ করা। সেটি আজকের ইউরোপীয় আধুনিকতার নামে পুরুষ লেখকেরা, লেখকেরা অনেকেই সেই কথাটি বলেন না, বলেন হলো ওইসব দেশের শিল্প সাহিত্যের ভঙ্গিতে আমাদের কথাগুলো, যেটা এই অঞ্চলেরও কথা হয় না, ওখানকারও কথা হয় না। নারীদেরও অনেকেই বাইরের জগতের কথা বলতে গিয়ে আসলে ভেতরের কথাটা অনেক সময় যথাযথভাবে বলা হয়ে ওঠে না, বাইরের কথাটাও যথাযথভাবে বলা হয়ে ওঠে না। অভিজ্ঞতা থেকে তো বড়, মানে অভিজ্ঞতাকে নির্মিতি দিতে পারলে এর থেকে বড় শিল্প তো আর নেই। এবং পৃথিবীর বহু প্রধান লেখক, যদি লেখক এবং লেখিকা অর্থে বলি, লৈঙ্গিকভাবে বলি, তাহলে সেক্ষেত্রেও দেখা যাবে যে এরকম বিষয় কাজ করেছে। পুরুষের দৃষ্টিভঙ্গি নিয়ে যে প্রসঙ্গটা আমার বন্ধু বাদল এখানে সবশেষে উল্লেখ করেছে, আমি সেখানে একটু যোগ করতে চাই যে নারীকে দেখার সম্ভবত 2 বা 3টি দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে বিরাজমান, আমার ব্যক্তিগত ধারণা। একটা হলো রাষ্ট্র, সেটা একদম ছোট বাঙালির ক্ষেত্রে, আমাদের কিন্তু অনেকগুলো সমাজ আছে যাদের আমরা আদিবাসী বলি, তাদের গোষ্ঠীতে সমাজটা দেখার ধারণা অন্য, কিন্তু বাঙালি সমাজে দেখি তার একরকম নিচ থেকে যে সমাজ উঠছে, রাষ্ট্র তাকে যেভাবে দেখে সেটি একটি দেখবার প্রক্রিয়া। হয়তো সেই প্রক্রিয়ার কারণেই দ্বিতীয় আরেকটি বিরাজমান, সেটি রাষ্ট্রের ঠিক একটু পাশে বিদ্যায়তনিক ইত্যাদি ইত্যাদি। সেটা যেমন যে একজন নারী শিক্ষিত বা কোনো একটি বিষয়ে পারদর্শী, ক্রীড়া হতে পারে, বা ওই গ্রামটায় উনি সবচেয়ে ভালো রান্না করেন, তাই যখন একটা ওরকম গুরুত্বপূর্ণ আয়োজন হয় ওই মহিলার আলাদা আলাদা একটি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু তার কোনো গুরুত্ব বাড়েনি, নারী হিসাবে দেখা হয়। এর বাইরে আরেকটি দেখবার দৃষ্টিভঙ্গি আছে, সেটি আমার মনে হয় যেটাকে আমরা বলি চুলতার কবেকার অন্ধকার টাইপের, মানে ওই যে দেখবার ওটাতে একটি ব্রিটিশ বিরোধী বা এন্টি কলোনি, মানে উপনিবেশ বিরোধী কবিতা, সেটার তুলনায় আমরা অনেক বেশি প্রেমের কবিতা হিসেবে আমরা ওটাকে ভাবতে ভালোবাসি। সেক্ষেত্রে আপনারা দেখবেন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের পরে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের নারীকে অনেক অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ধাত্রী দেবতা ইত্যাদি লেখায় একদম নারীরা, মানে নারী দ্বারাই সমস্ত কিছু, অনেকগুলো উপন্যাসে এরকম আছে। যেমন পিসিমা অসম্ভব ক্ষমতাবান মহিলা ছিলেন, তাকে বারবার উনি লিখেছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী, বিভূতিভূষণের লেখায় নারী একটি বিশেষ জায়গা। আমি এরপরে আর খুব একটু নাম বাড়াবো না। এটি হলো এই দেখার দৃষ্টিভঙ্গি। ফলে শিল্প সাহিত্যের দেখার দৃষ্টিভঙ্গি আর এই দেখার দৃষ্টিভঙ্গির ভিতরে কিন্তু একটা ফারাক থেকেই যাচ্ছে। কিন্তু এই ফারাকটা কেন রচিত হচ্ছে এটা এখানে বিশ্লেষণ করার প্রয়োজন নেই, আমরা সবাই এটা জানি বা বুঝি। তারপরে এক লাইনে বলি, সেটা হলো যে আমাদের এই অঞ্চলে বা সব মিলে যে আপনি বলেছেন কথাটা, ভেতরকার যে অন্তর্জগতের যে শক্তি, পুরুষের তুলনায় নারীরা মানে উৎসবে, ব্যাসনে, রাজউদ্যানে, রাষ্ট্র বিপ্লবে, দুর্ভিক্ষে ইত্যাদি জায়গায় যে পুরুষের তুলনায় অনেক বেশি স্থির থাকতে পারেন, সেই ভেতরকার মাতৃশক্তি যেটাকে বলা যায়, সেটিকে অনেক জায়গায়
ধারণ করতে পারবার মতন ক্ষমতা। যেমন কুবের একদম ভেঙে পড়েছে, তারপরেও কিন্তু কপিলা তাকে বলছে, মানে শেষ লাইনটা যেখানে বলছে যে তাকে সঙ্গে নেবে কিনা, ওটা হলো ওই ঘটনাটি উল্টো যদি হতো, একজন পুরুষ ওই কথা বলবার মতন ক্ষমতা অনেক ক্ষেত্রেই রাখতো না। মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী, অনেক জায়গায় এরকম ঘটনা পাওয়া যাবে। আমি ওই প্রজন্মের পরে আর নিচের দিকে যাচ্ছি না। এখন এই দৃষ্টিভঙ্গিটাকে ছাপিয়ে যায়, এই শিল্প সাহিত্যের দৃষ্টিভঙ্গিটাকে ছাপিয়ে যায়, হেয় করে দেয় রাষ্ট্র আমাদের যে চোখ দিয়ে, বা সমাজ থেকে রাষ্ট্রের উপর পর্যন্ত যে চোখ দিয়ে নারীকে দেখতে শেখায়। যে কারণে আমি সবসময় যে পুরুষতান্ত্রিক সমাজ ইত্যাদি আমি বলছি না, আমি বলতে চাচ্ছি যে ওই যে দেখবার চোখ, মেয়েদের যে কোনো জিনিসকে হেয় করে দেখবার চোখ, এটিকে বদলানো প্রয়োজন। প্রথমত একে বদলানো প্রয়োজন, কারণ এখনো পর্যন্ত এমন কিছু কতগুলো বিদ্যা আছে আমাদের সমাজে যেটি নারীরাই সর্বশ্রেষ্ঠভাবে পারে, কিন্তু পুরুষরা তাকে যে পরিমাণে প্রশংসায় করা উচিত, বা পুরুষরা সেটাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত, সামাজিক পুরুষরা, আমি আবারও বলছি যে সেটা নিশ্চয়ই সমাপ্তি গল্পের মৃন্ময়ের ভিতরে খুঁজতে যাব না। হ্যাঁ, স্ত্রীর পত্রের মৃণাল বা উমা, বা ওই আমাদের শাহনাজ নাসরিনের একটি খুব ভালো লেখা আছে রবীন্দ্রনাথের ল্যাবরেটরি গল্প, আমি যদি ভুল না বলি, ল্যাবরেটরি নিয়ে ওই যে নারী, এই নারী, এটা তো ওই হচ্ছে সাহিত্যিক, সমাজেই তারা বিরাজমান। মানে আমি লেখকের দৃষ্টিভঙ্গি দিয়ে একবারও আমি বলছি না, আমি বলতে চাচ্ছি যে সমাজ যে চোখে দেখে, এইটা যদি পরিবর্তিত না হয় বাদলের শেষ অংশে, তাহলে এই পরিবর্তন অন্যভাবে এটা সেটা রাষ্ট্রেরও ভূমিকা পালন করতে হবে, সমাজের ভূমিকা পালন করতে হবে। আমি সেই জন্য বলি যে সবসময় পুরুষ বললে বাঙালি পুরুষরা খুব বেশি দোষ করেননি। যাদের আমরা সৃষ্টিশীল পুরুষ বলি, অত্যন্ত ক্ষমতাবান পুরুষ বলি, তারা অনেকেই চেষ্টা করেছে। তাদের চেষ্টায় হয়তো কম বেশি থাকতে পারে, কিন্তু তারা চেষ্টা করেছেন অন্তত নারীদের সেই স্বচ্ছ এবং শ্রেষ্ঠত্বের দৃষ্টিভঙ্গি থেকে দেখা। মানে এরকম উদাহরণ বাংলা সাহিত্যে প্রচুর সেটা দেবীর দৃষ্টিকোণ, দেবীর শব্দটা দেবী না, শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ পুরুষও সেখানে দেখাননি। মানুষ হিসেবে তারা মানে একদম ইলিয়াসের খোয়াবনামা পর্যন্ত, মানে আমার একবারও মনে হয়নি যে তমিজ বা কুলসুম কাউকে ইলিয়াস ছোট বড় করে দেখছেন, বা এই যে হাসান আজিজুল্লাহের আগুন পাখির মা, বা হাসান আজিজুল্লাহের ওই যে সাবিত্রী উপাখ্যানের সাবিত্রী দেবী, এত পুরনো ঘটনাকে সাবিত্রী দেবীকে মহান করেন না, কিন্তু সাবিত্রী দেবীকে ভীষণভাবে হাসান আজিজুল্লাহ মানে একটি সমাজ একজন নারীকে কোথায় নিয়ে যেতে পারে এটি দেখানোর চেষ্টা করেছেন। মানে সব লেখককে হুমায়ুন আজাদীয় ভাষায় অনেক সবসময় দোষারোপ করা যাবে না, সেই চেষ্টার ত্রুটি ছিল না। ত্রুটি থাকতে পারে হয়তো সমাজে, বা সমাজ এখনো পর্যন্ত সেই দেখবার চোখে হয়তো পৌঁছয়নি, হয়তোবা এটাই বাদলের প্রশ্নের এটা উত্তর। আমি সবাই আপনারা যারা কথা বলেছেন, আমাকে কথা বলতে ডাকা না ডাকলে ভালো হতো। হ্যাঁ, তবে ধন্যবাদ। আর ফারজানা সিদ্দিকার আলোচনায় আর একটি অসাধারণ আত্মজীবনী স্বামীকে নিয়ে বাকি রয়ে গেছে, মানে উল্লেখ হয়নি, সেটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কমলা বন্দ্যোপাধ্যায়, ওনার ভাইয়ের বউ, আর ওনার নাম হলো বড় বউয়ের নাম গৌরী, আর ছোট বউয়ের নাম রমা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ আত্মজীবনী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
কিন্তু রমা বন্দ্যোপাধ্যায় গৌরী বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার পরে অনেক- বহুদিন বিয়ে করেননি, কারণ সারা জীবন ওই বউয়ের স্মৃতি বহন করেছেন। এবং রমা তার থেকে 30-32 বছর ছোট, বাধ্য করেছেন একত্রে বিয়ে করতে। হ্যাঁ, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নারীদের প্রতি তার যে অসাধারণ দৃষ্টিভঙ্গি, তার যে কোনো লেখায় যে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, ওই আত্মজীবনীটি খুব ভালো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্রশান্ত। আর খুব ভালো হতো যদি আসলে সবার কাছ থেকে একটু একটু করে কথা শোনা যেত, কথা আরো একটু এগোতে পারতো। আসলে আমরা 1:30টার সময় আজকের এই আয়োজনটা শেষ করবো বলে স্থির করে রেখেছিলাম, সেই জন্য জি তো সেই জন্য 1:30টা বাজে শেষ করব। এই জায়গায় দাঁড়িয়ে সুবি আপাকে দুটো কথা বলবার জন্যই ডাকছি এখানে। আর সুবি আপা হ্যাঁ খুব দ্রুত শেষ করলে পরে তারপরে ভালো হবে। ফারজানা যদি তার যা বলবার আছে এটা বলে আজকে এই আয়োজনটাকে শেষে নিয়ে যান আর কি। আমি প্রথমে তোমাদেরকে ধন্যবাদ দিই যুক্তকে বাংলাদেশের নারীর চিন্তা চর্চার যে ধারা, এই সময়ে যখন বাংলাদেশে বিভিন্ন ধরনের স্রোত, আমরা ঠিক বুঝতে পারছি না এখানে কত চিন্তা কাজ করছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি। তো এই জায়গাটায় এবং আমাদের তারুণ্য নিয়ে যখন কথা হচ্ছে, তারুণ্য কিন্তু অনেক কিছু আগেও করেছে, এখন যে নতুন করে করেছে তা কিন্তু না। সেই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, তারাও কিন্তু তারুণ্য দিয়েই একটা সমাজকে চেঞ্জ করতে চেয়েছে, সমাজের চিন্তাধারাকে চেঞ্জ করতে চেয়েছে। আবার পার্টিশনের সময় তরুণরাই কিন্তু আবার সেই পার্টিশনের সময় কিন্তু নিজেদেরকে বিসর্জন, প্রাণ বিসর্জন দিয়েছে। 71 আমরা তো দিয়েছি, আর পার্টিশনের সময় আমার বাবা, মামা, চাচারা দিয়েছে। 52-তে আমাদের বড় ভাইরা ছিল বেশি, 71-এ আমাদের বড় ভাইরাও ছিল, আমরাও ছিলাম। কিন্তু তাদের একটা পরিষ্কার চিন্তা ছিল, পরিষ্কার একটা চেতনা দিয়ে তারা লড়াইটা করেছিল। পরবর্তী সময় যে গণ অভ্যুত্থানগুলো ছিল, সেখানেও কিন্তু নারী পুরুষ একত্রে তরুণরাই কিন্তু একটা লক্ষ্য নিয়ে এনেছিল। এখন যে অরাজকতা, ভাঙচুরের যে বিষয়টা এসছে, সেটা কিন্তু তখন ছিল না। কিন্তু বলা হচ্ছে যে তারুণ্যের জয় জয়কারের জন্য এটা হচ্ছে, হাসিনার জন্য এটা হচ্ছে। আমি ওদিকে যাচ্ছি না। এই সময়ে যখন আমরা নিজেরা আমাদের জীবন সীমাবদ্ধ, আমরা সীমাবদ্ধ জীবনে একটা সীমিত জলেই বাস করি, সেখানে এত খোলা জল, এটা আমাকে শ্বাস নিতে দিচ্ছিল না, আমি খুব শ্বাসকষ্ট করছিলাম। তখন এখানে মনে হচ্ছিল যে এবার আমি দেখি বাংলাদেশের নারীর চিন্তা চর্চার ধারাটা ওরা কিভাবে আনছে। এটাকে একেবারে তাত্ত্বিক একটা আলোচনা, উপন্যাস ধরে, ছোট গল্প ধরে, নাকি প্রত্যেক নারীর প্রবন্ধ ধরে, যেখানে চিন্তাধারাটা আরো বেশি স্পষ্ট করে আসে বিভিন্ন বিষয়ে, যেটা একসময় জয়শ্রী পত্রিকা করত। যুক্ত কোনভাবে এগোচ্ছে, বা যিনি কাজটা করছেন তিনি কোনভাবে এগোচ্ছেন, এটা ছিল আজকে আমার অনেক বড় চিন্তা। আমি নিজেও এই ধরনের একটা চিন্তা করছিলাম সানাজদের নিয়ে বসে, যেহেতু এখন ব্রতি চলে গেছে উত্তরাজ্যে। আমার মনে হচ্ছিল যে এই ধরনের আলোচনা অনেক বেশি হওয়া উচিত, এবং শুধু এই জায়গাটায় না, যারা লিখতে পারে তাদের নিয়ে না, যারা লিখতে পারে না, এখনো সেই লাইমলাইটে আসে না, আমাদের সেই জেলে মেয়েদের কথা, তাদেরও তো চিন্তা আছে, প্রত্যেকটা মানুষের একটা চিন্তা আছে, তার একটা চিন্তার জগৎ আছে। আর মেয়েদের যে হেউ করে রাখা, এটা একটা ডেড পলিটিক্স, জাস্ট পুরস্তান্ত্রিক পলিটিক্স। তাদেরকে হেউ করে রাখা, তাদেরকে কোনোভাবেই শিক্ষার আলো না দেওয়া, সেটা তো একটা পুরনো অনেক যুগের ঘটনা। এবং এখনো আছে। আমার বাবা আমাকে ছেলে মেয়ের মধ্যে 9 ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু আমার বাবা আমাকে ক্লাস 7-এ বিয়ে দিতে চেয়েছিলেন, এবং সেটা নিয়ে একটা ভীষণ যুদ্ধ হয়ে গেল। আর আমি তখন লোকের জীবনীটা পড়ে ফেলেছিলাম, অবরোধ বাসিনীটা পড়ে ফেলেছিলাম, কারণ আমার মা খুব পড়তেন। আমার লড়াইটা, শক্তিটা জুড়িয়েছিল রোকেয়া। এখন আমি যেটা বলছি, আমার একটা ধারণা ছিল, যেহেতু রানারা অনেক ঘুরে, স্বাধীনভাবেই ঘুরে,
আমার একটা ইয়ে ছিল, রান্নারা বোধ হয় এখানে অ্যান্থ্রোপলজির মেয়েদের নিয়ে হয়তো একটা ইয়ে করেছে, যে মেয়েদের একটা ভাবনার জায়গা তৈরি করেছে, হয়তো ওই ধরনের কোনো কাজ করেছে। একটা তাত্ত্বিক যেটা অধ্যাপনা যারা করে তিনি সেভাবে বলেছেন, এবং তোমার বলা আমার খুব ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে তোমার বলাটা, তুমি যে চতুর্দিকে ধরে বলেছ। আত্মজীবনী নিয়ে কাজ করে আরও আছে, উমরতুল ফলেজের ওয়াইফে আছে, অন্যরাও আছে। আর এটা কিন্তু সত্যি বয়সের ডিফারেন্স বেশি থাকে, তো আসলে স্বামীরাই আগে মরে যায়, তখন ওয়াইফরাই লেখে। আনিসুজ্জামানের উপরে আনিসুজ্জামান লিখেছিলেন আমার বিপুরা পৃথিবী, আর ভাবি লিখলেন আমার বিপুরা পৃথিবী। মুস্তাহিদ শফিরও আছে। আর যশোরাপা কে কিন্তু লেখাটা লিখেছিলেন উনার হাজব্যান্ড, এবং উনি খোলা মেলা যে মাহবুব ভাই হঠাৎ করে 40 জন নিয়ে আসলো খাওয়াতে হবে, এদিকে মশলা বাটা নাই, তখন তো পুরো মশলা আসে নাই, এগুলো তার ওয়াইফে যশোরাপাকে করতে পারছে। উনি পড়েছেন, ফ্রিডম দিয়েছেন, চাকরি করেছেন সব, এবং ওটা ওটার মধ্যে আছে। তারপরে আরও অনেক আছে যারা প্রমিনেন্ট না, যেমন সুফিয়া চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদের ওখানে আমার তার সাথে পরিচয়, তারটাও আমার ভালো লেগেছে। তারপরে হাসনাবাদ, তারটাও আমার ভালো লেগেছে। তারা কেউ কিন্তু লেখক না, কিন্তু বিভিন্ন সময়ে তাদের যে অনুভূতি, তাদের যে চিন্তা, তাদের যে মানুষকে সহায়তা করার আর প্রচেষ্টা, এগুলো অনবদ্য। আমি পড়ি এবং মুগ্ধ হই। আরেকজন এখন নাম বলতে পারছি না, মাগুরাতে, উনিও গৃহিণী, উনি শেষ পর্যন্ত একটা বই লিখলেন, এবং আমি দেখলাম ওই সময়ের এত কিছু ওখানে আছে। মানুষ চলে যাচ্ছে, দেশ ভাগ হয়ে যাচ্ছে, একটা 64-তে হলো সেটা তার ওখানে আছে, তারপরে 71-এ হলো আবার ফিরে আসলো না সেটা আছে, তার ছোটবেলার খেলার সাথে নাই, সে একা হয়ে যাচ্ছে, মানে কতভাবে মানুষ একা হয়ে যায়, এই বিষয়গুলো। তো আমার এই জিনিসগুলো ভালো লেগেছে। আমি ওরকম একটা ভাবছিলাম যে ওরকম একটা হলো তাত্ত্বিক আলোচনা, আর একটা হলো তাত্ত্বিক না, এই যে কৃষক নারীদের চিন্তার ইয়েটা আমরা করতে পারবি না। আর ছোট গল্পে একরকমভাবে নারীর চিন্তা আসে, কবিতাতে আরেক রকমভাবে আসে, আর উপন্যাসে যেটা পরিধিটা অনেক বেশি, সেখানে আরো বিস্তৃতভাবে আসে, সেখানে ধরতে সুবিধা। আর কমল কুমার মজুমদারের ওয়াইফও কিন্তু খুব ভালো লেখেছে। আরেকজন আমার এখন নাম মনে করছে না, তারাও খুব ভালো লেগেছে। তা আমি আমার ভালো লাগার কথাটাই বললাম। আর এই ধরনের আলোচনা আরও অনেক জায়গায় হোক, আমি এটা চাই, কারণ আমার মনে হয় আজকের তরুণদের একটা সুস্থ চিন্তা ভাবনা দিতে ওখানে এটা খুব দরকার। আর ছেলেরা সবসময় আমার কাছে মনে হচ্ছে ছেলেদেরই মানুষ হওয়া দরকার, কিন্তু সবসময় এটা ব্লেম তাদের মেয়েদের উপরে। কিন্তু মেয়েরাকে আমার সবসময় ছোটবেলা থেকে মনে হতো মেয়েরা তো খুব, তারা পরিবেশ নষ্ট করে না, গাছপালা নষ্ট করে না, যুদ্ধ লাগায় না, সম্পত্তি নিয়ে পরিবারের বিরোধ সৃষ্টি করে না। তো এটা মেয়েরা করে না, এটা ছেলেরাই বেশি করে। কাজে ওদের মানুষ অনেক দরকার। রাজনীতিটা পাল্টাতে পারলে এই জায়গাটা পরিষ্কার সুন্দর হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। এবার ফারজানা সিদ্দিকার কাছে চলে যাই আপনার কথা নিয়ে, তারপর শেষ। আমার ভালো লাগছে এই জন্যে যে সবাই সবার ভেতরে জমে থাকা কথাগুলো এত স্বতঃস্ফূর্তভাবে আপনারা বলছেন। আমার আসলে মনে হচ্ছিল যে এককভাবে কোনো নিজের জায়গাটা না বলে আসলে এই যে সবার চিন্তাগুলোর একটা আদান প্রদান হলো এবং নানা দৃষ্টিভঙ্গি তৈরি হলো, এটা আমাদের জন্য সবচেয়ে জরুরি। আমি আবার একটু মনে করে দিতে চাই যে বাংলাদেশে নারীর চিন্তা চর্চার ধারা, আমি যে জায়গাটা আসলে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে ধরুন আমি যদি বলি যে আমি 24 বছর ধরে শিক্ষকতার সঙ্গে আছি, প্রতি বছরই আমাদের সিলেবাস তৈরি করতে হয়। তো এই সিলেবাস তৈরি করার ক্ষেত্রে যেহেতু বাংলা ডিপার্টমেন্টে পড়াই, সেখানে উপন্যাস 1, 2, 3 কোর্স, মানে হচ্ছে যে স্টার্টিং উপন্যাস থেকে আবার তারপরে ধারাবাহিকতা, এবং 3টা অন্তত কোর্স থাকে উপন্যাসের, কবিতার 3টা কোর্স থাকে, প্রবন্ধের 3টা কোর্স থাকে। আমি প্রতিবারই থমকে যাই, দাঁড়িয়ে যাই যখন দেখি আসলে প্রবন্ধের কোর্সে সেই লোককে আর বাইরে আর আনতে পারছি না। আমি চিন্তা চর্চার জায়গাটাতে ওখানে আসলে বারবার বলতে চেয়েছিলাম যে
আত্মজীবনী না, উপন্যাস না। উপন্যাসে তো অবশ্যই একজন লেখক, একজন নারী তার জীবন দৃষ্টি, তার চিন্তার রিফ্লেকশন ঘটাবেন, কিন্তু এমন হতে পারে যেটা আমি ধরতে পারিনি। এক বনলতা সেনেরই একাধিক ব্যাখ্যা তৈরি হয়ে যায়, তাই না? তো একটা কবিতার এত ইন্দ্রজাল থাকে যে তার মধ্য দিয়ে আমি আসলে তার চিন্তাটাকে ধরতে পারিনি। কিন্তু আমার যেটা খেয়ে মনে হয় যে এই যে বয়স ৭১-এর পরে তো বাংলাদেশের বয়স কম হলো না, রীতিমতো চুল পাকার বয়সে পরিণত হয়ে গেছে রাষ্ট্র হিসেবে, কিন্তু চিন্তার জায়গাটাতে, চিন্তা চর্চার জায়গাটাতে আবারও বলছি যে প্রজেক্ট না, গবেষণা প্রবন্ধ না যেটা আমার প্রমোশনের কাজে লাগবে, কিংবা ভ্রমণ বা আত্মজীবনী না, তার বাইরে নারীর মৌলিক চিন্তা চর্চার ধারাটা আসলে কোন জায়গাটাতে আমরা আছি সেইটাকেই আসলে আজকে খুঁজতে চেয়েছি। এবং আপনারা সবাই সবার জায়গা থেকে বলেছেন, ফলে আমার কাছে মনে হয় যে এখন আসলে আমাদের অপেক্ষা করাটা খুব জরুরি যে আমাদের কোনো ঔপন্যাসিক, নারী ঔপন্যাসিক, কোনো কবি তারা আসলে লিখতে শুরু করবেন এবং এই চিন্তা চর্চার ধারাটাকে, মানে যেটা আসলে শুকনো ধারা হয়ে আছে, খরা হয়ে আছে, সেই জায়গাটাতে জোয়ার বয়ে দেবেন। সবাইকে আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যুক্তর কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। অনেক ধন্যবাদ ডক্টর রাজানা সিদ্দিকা এরকম দারুণ একটা উপস্থাপনার জন্য, এবং যারা এখানে উপস্থিত আছেন তাদেরও সকলের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আলোচনা, তার জন্য। আমাদের এর পরের অনুষ্ঠান আবার যেদিন আছে জানানো হবে আপনাদের, আশা করি এমনি ভাবেই সকলে মিলে আমরা পরের অনুষ্ঠানে অংশ নেব। অনেক অনেক ধন্যবাদ ফারজানা, সবার পক্ষ থেকে। একটা ছবি সবাই নিয়ে